হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়ন। অতীতকাল থেকে মানুষ নিজের ও সামাজিক উন্নয়নের জন্য সামষ্টিকভাবে এবং ব্যক্তিগতভাবে চেষ্টা করে গেছে এবং বর্তমানেও আমরা নিজেরাও সেই চেষ্টা চালাচ্ছি। বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন জাতি, রাষ্ট্র বিভিন্নভাবে সেই চেষ্টা অব্যাহতভাবে করে যাচ্ছে। আন্তর্জাতিক ও বৈশ্বিক সংস্থাগুলো বা আন্তর্জাতিক সম্প্রদায় মোটামুটি 60 ও 70-এর দশক থেকেই জোরে সোরে এই চেষ্টায় সামিল হয়েছে। আমরা এই চেষ্টায় পেয়েছি ডক্টর মাহবুবুল হক ও প্রফেসর অমর্ত্য সেনের মতো উন্নয়ন তাত্ত্বিক ও দার্শনিকদের। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের নিজ নিজ দর্শন ও পদ্ধতিতে মানব উন্নয়নের এই চেষ্টায় রত রয়েছে। আর এখন আমরা একটি আলোচনায় সামিল হয়েছি সেই দর্শন ও পদ্ধতিগুলো কি সেগুলো একটু বোঝার জন্য। আমার সাথে এই আলোচনায় যুক্ত আছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আমার ছাত্র সৌরভ রয় মিঠু। এই আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব বা এই আলোচনাটি শেষে আমরা বুঝতে পারবো যে প্রবৃদ্ধি বা যাকে বলা হয় গ্রোথ অর্থনীতির ভাষায়, এই প্রবৃদ্ধি এবং উন্নয়নের মধ্যে সম্পর্ক বা পার্থক্য, মানব উন্নয়ন কি, মানব উন্নয়নের যে স্তম্ভগুলি রয়েছে সেগুলি আমরা বোঝার চেষ্টা করব। আর হিউম্যান ডেভেলপমেন্টের যে পদ্ধতিগুলো রয়েছে বা যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা বোঝার চেষ্টা করব। একই সাথে এই হিউম্যান ডেভেলপমেন্ট পরিমাপ করার জন্য যে টুলগুলো রয়েছে বা যে পন্থাগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশ তুলনামূলকভাবে তাদের উন্নয়নের যে ধারাবাহিকতা বা উন্নয়নের যে পর্যায়ে রয়েছে দেশগুলো সে সম্পর্কেও আমরা বুঝতে পারবো। তো মিঠু, কি আলাপ করছিলে তুমি? স্যার কিছুদিন ধরে স্যার হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে জানার চেষ্টা করছিলাম স্যার। আর দেখলাম যে স্যার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ভিতরে একটা সম্পর্ক আছে। যেমন স্যার জিডিপি বাড়ার সাথে সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বা একটি দেশের ইকোনমিক স্ট্রেংথটা বাড়ে, বা পার ক্যাপিটা ইনকাম বাড়ার সাথে সাথে মানুষের ক্রয় ক্ষমতাটা আসলে বাড়ে স্যার। স্যার এই যে স্যার তাহলে প্রবৃদ্ধি এবং উন্নয়ন এইগুলোর ভিতরে স্যার আসলে রিলেশনটা কি, বা এই প্রবৃদ্ধি বা উন্নয়নটা আসলে কি স্যার? খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে এই জায়গাতে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই বা দুটোর মধ্যে পার্থক্যটা ধরাটা খুব একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য। দেখো, গ্রোথ মানে হচ্ছে যেটাকে অর্থনীতিতে, এটা একটি ইকোনমিক টার্ম আর কি, বা অর্থনীতির একটা পরিভাষা। বাংলায় যাকে প্রবৃদ্ধি বলা হয়। আর ডেভেলপমেন্ট মানে তো উন্নয়ন সামগ্রিক অর্থে আর কি। তো গ্রোথটা হচ্ছে উন্নয়নের একটা অংশ মাত্র, বা একটা কি বলা যায়, একটা কম্পোনেন্ট বলা যায়। আর এই দুটোর মধ্যে সম্পর্ক আছে, আবার পার্থক্য আছে। দুটো একটা আরেকটার পরিপূরকও বলা যেতে পারে। এই ক্ষেত্রে একটা বিষয় খুব দুটোর মধ্যে যে একটা সিমিলারিটি আছে বা দুটো প্রায় একই রকম একটা দিক থেকে, সেটা হচ্ছে যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট উভয় শব্দ দিয়েই কিন্তু একটা পরিবর্তন বোঝায়। হ্যাঁ, সময়ের প্রেক্ষিতে পরিবর্তন বোঝায়। প্রবৃদ্ধিটাও হচ্ছে পরিবর্তন, অতীতের একটা অবস্থা থেকে পরবর্তীতে আর একটা অবস্থায় পরিবর্তন হওয়া। আর ডেভেলপমেন্টটাও হচ্ছে পরিবর্তন। এখন যদি বলি যে গত বছর একটা দেশের প্রবৃদ্ধি ছিল, সাপোজ ধরে নিলাম যে 6%, তার আগের বছর ছিল 5%, এবছর হয়েছে 7%। এটা, এই যে বছর বছর যে পরিবর্তন হচ্ছে, আহ, সেটা গ্রোথ এইভাবে বলা যেতে পারে যে গ্রোথটা হচ্ছে তাহলে পরিবর্তন, এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তন হওয়া। আর ডেভেলপমেন্টটাও তাই, যে উন্নয়ন আগে একরকম ছিল, সেখান থেকে কি উন্নয়ন বাড়লো নাকি কমলো, হ্যাঁ, উন্নত হলো নাকি উন্নত হলো না, এইভাবে হচ্ছে একটা সময়ের প্রেক্ষিতে বা সময়ে চলার সাথে সাথে পরিবর্তন হওয়া, অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হওয়া,
আর হচ্ছে উন্নয়নের অবস্থার পরিবর্তন হওয়া। তার মানে হচ্ছে গ্রোথও পরিবর্তনশীল আর উন্নয়ন বা ডেভেলপমেন্টও পরিবর্তনশীল। জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। তো এই হলো প্রথমত হচ্ছে এই দুইটা হচ্ছে এদের মধ্যে সমরূপতা, মানে দুটোই প্রায়, সম্পর্ক, হ্যাঁ। হ্যাঁ, যে দুটোর বৈশিষ্ট্য প্রায় একই রকম এই চেঞ্জের দিক থেকে, যে সময়ের প্রেক্ষিতে সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়া। কিন্তু একটা বড় পার্থক্য আছে দুটোর মধ্যে, সেটা হলো যে প্রবৃদ্ধিটা বলা হয় বা প্রকাশ করা হয় গাণিতিকভাবে, কোয়ান্টিটেটিভ ওয়েতে। সেটা কিরকম? যে একটু আগে বললাম যে গত বছর আহ, একটা দেশের প্রবৃদ্ধি হয়েছে 6%, তার আগের বছর 5% ছিল, জি স্যার। আর এবছর 7% হয়েছে। এর পরের বছর বাড়তে পারে কমতে পারে, পরের বছর হয়তো বা 6.5% হলো। তাহলে এই যে পার্সেন্টেজ দিয়ে বোঝানো, হ্যাঁ, পার্সেন্টেজ দিয়ে বোঝানো, এটা হচ্ছে গ্রোথ, এটা হচ্ছে প্রবৃদ্ধি। প্রবৃদ্ধিকে এভাবে সংখ্যা তত্ত্বের মাধ্যমে প্রকাশ করা হয় বা সাংখ্যিকভাবে প্রকাশ করা হয়। আর কোয়ালিটেটিভ ওয়েতে দেখা হয় ডেভেলপমেন্টকে। উন্নয়নকে আসলে এইভাবে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় না। উন্নয়নটা হচ্ছে যে কোনো একটা অঞ্চলের বা দেশের বা সমাজের মানুষের তাদের জীবনযাত্রার মানে কি গুণগত পরিবর্তন এসেছে, কি গুণগত পরিবর্তন হয়, সেটা দিয়ে এই সেই গুণগত পদ্ধতিতে আহ হচ্ছে উন্নয়নকে প্রকাশ করা হয়। হ্যাঁ, বুঝতে পারছো তো? জি স্যার। যে তার মানে এই দুটো একটু বিপরীত, এই দুটোর প্রকাশের পদ্ধতি বিপরীত। বিপরীত, ঠিক জি আছে? স্যার। একটা গ্রোথ হচ্ছে সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে, আর কোয়ান্টিটেটিভ, ডেভেলপমেন্ট, হ্যাঁ, কোয়ালিটেটিভ। উন্নয়ন হচ্ছে কিছুটা, কিছুটা না, উন্নয়নটা হচ্ছে কিসের কোয়ালিটেটিভ। মাধ্যমে, কোয়ালিটেটিভ বা গুণগত পদ্ধতিতে প্রকাশ করা হয়। আর উন্নয়নটা সবসময় ইতিবাচক, এটা নিয়ে হয়তোবা একটু পরেই আমরা বুঝতে পারবো যে ডেভেলপমেন্টকে সবসময় ইতিবাচক ভাবে দেখা হয়, ডেভেলপমেন্ট নেতিবাচক হয় না। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে উন্নয়ন হলো সবসময় একটা নির্দিষ্ট সময়ে মানুষের জীবনযাত্রার যে অবস্থা থাকে, সেই জীবনযাত্রার সেই মান বৃদ্ধি পাওয়া, সেই মানের সাথে কিছু যুক্ত হওয়া, ইতিবাচক কিছু যুক্ত হওয়া, হ্যাঁ, বৃদ্ধি পাওয়া, এটাই হচ্ছে উন্নয়ন প্রকাশ করা হয় এভাবে, ঠিক আছে? যে সবসময় পজিটিভলি প্রকাশ করা হয় উন্নয়নকে। উন্নয়ন কখনো নেগেটিভ হতে পারে না। কিন্তু গ্রোথ কি হতে পারে? হ্যাঁ, নেগেটিভ পজিটিভ হ্যাঁ, দুটোই গ্রোথ হতে পারে। গ্রোথ হতে পারে। মন্দার সময় কি হয়? এই যে রেসিশন হয় বিভিন্ন দেশে বা জি স্যার। আন্তর্জাতিকভাবে রেসিশন হয়, মন্দা দেখা দেয়, তখন কিন্তু গ্রোথ কি হতে পারে? গ্রোথ গ্রোথ। নেগেটিভ হতে পারে, জি স্যার। পজিটিভ হতে পারে। যখন কোনো দেশের প্রবৃদ্ধি বাড়ে সেটাকে আমরা পজিটিভ গ্রোথ বলছি বা ইতিবাচক প্রবৃদ্ধি বলছি। যখন কোনো দেশের প্রবৃদ্ধি কমে, হ্যাঁ, নেগেটিভ গ্রোথ সেটাকে বলতেছি। নেগেটিভ গ্রোথ বলা হচ্ছে। কিন্তু সেটা গ্রোথ। জি স্যার। আবার হার হতে পারে, হারও মানে বৃদ্ধির হারও কি হতে পারে? মানে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে নেগেটিভ পারে। হতে পারে। রেট, যেটাকে রেট বলা হয়, জি রেটটা স্যার। নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, আবার নিউট্রালও হতে পারে। পরপর 2 বছর গ্রোথ বাড়েও নি কমেও নি, কমিউনি। মানে হচ্ছে যে এই প্রবৃদ্ধি বাড়েও নি কমেও নি, সেটা পজিটিভও নয় নেগেটিভও নয়, আহ, মাঝামাঝি জায়গায় আছে। মাঝামাঝি আছে বা স্ট্যাটিক স্থির। আছে, জি স্যার। স্থির আছে গ্রোথ, হ্যাঁ, সেটা হতে পারে। কিন্তু উন্নয়নকে কখনো স্থির ভাবে দেখা যায় না, আর নেগেটিভ তো নয়ই। জি স্যার। উন্নয়ন সবসময়, উন্নয়ন হতে গেলে বা উন্নয়ন বলতে গেলে সবসময় পজিটিভ হতে হয়, মানে কিছু যুক্ত হতে হয়, একটা নির্দিষ্ট সময় মানুষের জীবনযাত্রার মানে কি ইতিবাচক পরিবর্তন আসতে হয়, তাহলেই উন্নয়ন বলা যায়। তার মানে এখানে একটা পার্থক্য বা বৈপরীত্য এখানে আছে, গুণগত বৈপরীত্য আছে দুটোর মধ্যে। জি স্যার। একটা হ্যাঁ, পজিটিভ আর একটা নেগেটিভও হতে পারে, নিউট্রালও হতে পারে, পজিটিভও হতে পারে। হ্যাঁ, যে কোনো একটা হতে পারে গ্রোথটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যে কোনো একটাই হতে পারে, ঠিক আছে। আর একটা খুবই সিগনিফিক্যান্ট বিষয় সেটা হচ্ছে যে এই গ্রোথ যখন পজিটিভ হয়, অনেক দেশে যেমন বাংলাদেশেও প্রতি বছরই কিন্তু এই গ্রোথটা পজিটিভ, মানে প্রতি বছরই প্রবৃদ্ধি বাড়ছে, বা অনেক দেশেই প্রতি বছরই প্রবৃদ্ধি বাড়ছে। হ্যাঁ, কিন্তু এই মানে গ্রোথ বাড়া বা ইতিবাচক প্রবৃদ্ধি হওয়া, পার ক্যাপিটা ইনকাম বাড়া অথবা জিডিপি বাড়া অথবা ন্যাশনাল ইনকাম বেড়ে যাওয়া, এর মানে কিন্তু এটা কখনোই নয় যে সেই দেশে মানবিক উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট একই সাথে হচ্ছে। হ্যাঁ, হতে পারে, নাও হতে পারে। তার মানে হচ্ছে যে সব সময়
পজিটিভ গ্রোথ বা ইতিবাচক প্রবৃদ্ধি বা জিডিপি জিএনপি বাড়লেই যে ডেভেলপমেন্ট হবে, মানবিক উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট হবে, এমনটা বলা যায় না। জি স্যার। হ্যাঁ, কারণ কি? কারণটা হচ্ছে যে, যেটা আগেই বললাম, যে মানুষের জীবনযাত্রায়, একটা সমাজের বা দেশের বা রাষ্ট্রের মানুষের জীবনযাত্রায় যদি গুণগতভাবে পরিবর্তন হয়, ইতিবাচকভাবে, মানে তাদের গুণগত পরিবর্তনটা পজিটিভলি যদি হয়, ইতিবাচকভাবে যদি হয়, তাহলেই শুধু সেখানে উন্নয়ন হবে। উন্নয়ন হয়েছে বা উন্নয়ন হচ্ছে বলে বলা যেতে পারে। জি স্যার। হ্যাঁ, তাহলে আবারও একটু বলি যে পজিটিভ গ্রোথ বা ইতিবাচক প্রবৃদ্ধি, পার ক্যাপিটা ইনকাম, জিডিপি জিএনপি অথবা ন্যাশনাল ইনকাম, হোয়াট এভার দ্যাট ইজ, যাই হোক না কেন, সেটা বাড়লেই কিন্তু কোন দেশে হয়তো সেটা বেড়েছে বা বাড়ছে, কিন্তু জনগণের জীবনযাত্রায়, মানুষের জীবনযাত্রায় তাদের ইতিবাচক গুণগত পরিবর্তন আসছে না সামষ্টিকভাবে, জি স্যার। ইতিবাচক মানে গুণগত পরিবর্তন আসছে না, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে বলা যাবে না। জি বাট স্যার। গ্রোথ হচ্ছে, গ্রোথ হচ্ছে। গ্রোথ জি বাড়ছে, স্যার। হ্যাঁ, গ্রোথ বাড়ছে, কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে না। জি স্যার। কিন্তু যদি এমন হয় যে হ্যাঁ, গ্রোথ বাড়ছে, ঠিক আছে, প্রবৃদ্ধি বাড়ছে, একই সাথে মানুষের জীবনযাত্রায় পরিবর্তনও হচ্ছে ইতিবাচক ভাবে, হ্যাঁ, গুণগত পরিবর্তনটা ইতিবাচক ভাবে হচ্ছে, তাহলে সেখানে হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে বলা যায়। অনেক সময় বা অনেক দেশে দেখা গেছে এরকম যে ইকোনমিক গ্রোথ বা প্রবৃদ্ধি হার কম, কিন্তু এই মানুষের জীবনযাত্রায় পরিবর্তন, ইতিবাচক পরিবর্তনটা অনেক বেশি ভাবে হচ্ছে। তাহলে সেখানে প্রবৃদ্ধির হার কম হওয়া সত্ত্বেও প্রবৃদ্ধি আছে, পজিটিভ গ্রোথ আছে, কিন্তু হারে, যে হারে গ্রোথ হয়েছে তার থেকে বেশি হারে ডেভেলপমেন্ট হয়েছে, জি স্যার। সেটা হতে পারে। জি স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এখানে ওই যে প্রবৃদ্ধি আর ডেভেলপমেন্ট তাহলে এক বিষয় নয়, একরকম নয়, বাট এদের মধ্যে সম্পর্ক আছে, যেটা বুঝতেই পারছো, তাই না? আর আগে যেটা হতো যে এক সময় এই উন্নয়ন অর্থনীতি বা উন্নয়নের ধারণা এই আধুনিক কালে যেভাবে আমরা দেখি, তাতে এক সময় এই গ্রোথকে, মানে প্রবৃদ্ধিকে বা অর্থনৈতিক উন্নয়নকে আহ, মানবিক উন্নয়ন হিসেবে ধরে নেওয়া হতো, বা এই দুটোকে একই ভাবে দেখা হতো, যে প্রবৃদ্ধিও যা, উন্নয়নও তা, এভাবেই কিন্তু একসময় বিবেচনা করা হতো, মানে রাষ্ট্রীয়ভাবে। অর্থনৈতিক উন্নয়নটা কি আমাদের ডেভেলপমেন্ট হিসেবে ধরে নেওয়া হতো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, অর্থনৈতিক উন্নয়ন বলে একটু ভিন্ন ভিন্ন অর্থ হয়ে যায়, মানে এখানে আমরা বলছি কিন্তু গ্রোথের কথা, গ্রোথ জি মানে স্যার। প্রবৃদ্ধিটা, তাই না? হ্যাঁ, যে জি স্যার। সেই প্রবৃদ্ধি হতে পারে মাথাপিছু আয়ে স্যার, বৃদ্ধি হতে পারে, জিডিপিতে হতে পারে। হ্যাঁ, তারপরে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে, জিডিপিতে বৃদ্ধি হতে পারে, ন্যাশনাল ইনকাম বাড়তে পারে, ঠিক জি আছে? স্যার। তো এটা হলো প্রবৃদ্ধি। এই প্রবৃদ্ধিটাকেই একসময় বা এই গ্রোথটাকেই একসময় কি বলা হতো, এটাকেই মানবিক উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট হিসেবে মনে করা হতো। হ্যাঁ, একই মনে করা হতো। কিন্তু এখন এই জায়গাতে, এই চিন্তার জায়গাতে বা এই প্র্যাকটিসের জায়গাতে বড় ধরনের শিফট হয়েছে, পরিবর্তন হয়েছে। এখন কি করা হয়, এই দুটোকে আলাদাভাবে দেখা হয়। যেহেতু আচ্ছা। আগেই বললাম যে গ্রোথ হলেই ডেভেলপমেন্ট হবে এমন কোনো কথা নেই, জি তাই স্যার। না? আবার গ্রোথ কম হলে যে ডেভেলপমেন্ট কম হবে, বেশি হতে পারবে না, তাও নয়, ঠিক আছে? তাহলে এই জি জন্য এই স্যার। দুটো একটু আলাদা। এই হচ্ছে মোটামুটি এই যে গ্রোথ এবং ডেভেলপমেন্টের ধারণা। আহ, জি স্যার, বুঝলাম স্যার। তাহলে স্যার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ভিতরে আমরা একটা কমন সম্পর্ক পেলাম, সেটা হলো যে সময়ের পরিবর্তন। দুইটাই সময়ের পরিবর্তনটা আসলে হবে। হ্যাঁ, মানে সময়ের পরিবর্তন হবে এবং সময়ের পরিবর্তনের প্রেক্ষিতেই এটা, এই গ্রোথকে এবং ডেভেলপমেন্টকে বিবেচনা করা হয়, প্রকাশ করা হয়। জি স্যার। স্যার, আমি যখন এই বিষয়টা দেখতেছিলাম তখন স্যার দুজন ফিলোসফারের নাম বারবার আসতেছিল। একজন ছিলেন স্যার ডক্টর মাহবুবুল হক। উনি হচ্ছেন পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ছিলেন এবং ইউনাইটেড নেশনে উনি পলিসি ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন স্যার। তো এবং অমর্ত্য সেন আরেকজন, যাকে আমরা অলমোস্ট সবাই চিনি। স্যার, ওনাদের হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে একটি ভিন্ন ধারণার অবতারণা করেছেন আমাদেরকে, এবং ওনাদের তত্ত্বটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হিসেবে ধরে নেওয়া হয়। স্যার, ওনাদের দর্শনটা আসলে কি ছিল, বা আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি জিনিসটা, 80-র দশকের আগে আহ, আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট সম্পর্কে তত্ত্বটা কি ছিল, এবং ওনরা তত্ত্বটা দেওয়ার পরে আমাদের এই পরিবর্তনটা আসলে দর্শনের পরিবর্তনটা কিভাবে হলো স্যার? হ্যাঁ, খুবই এখানে মানে একেবারে আকাশ পাতাল পার্থক্য নিয়ে এসেছেন ওনারা। হ্যাঁ, এই মাহবুবুল হক এবং অমর্ত্য সেন।
তো তার আগে তো কিভাবে আহ, বিবেচনা করা হতো একটু আগেই আমরা দেখলাম জি স্যার, যে অর্থনৈতিক হ্যাঁ বিষয়টাকে মোটামুটি আমরা বেশি। গ্রোথকেই ডেভেলপমেন্ট বলা হতো। জি হ্যাঁ, স্যার। যে ইকোনমিক গ্রোথকেই ডেভেলপমেন্ট বলা হতো। তো সেখানে ওনারা দেখলেন যে আসলে এইভাবে গ্রোথকে ডেভেলপমেন্ট হিসেবে বিবেচনা করলে সেক্ষেত্রে আসলে সত্যিকারের উন্নয়ন বোঝা বা আনয়ন করা সম্ভব না, হ্যাঁ, অ্যাচিভ করা সম্ভব না। তো ও প্রথমে এই অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল হক, যার পরিচয় তুমি দিলে, উনি একজন খুবই খুবই আহ, এই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা হিউম্যান ডেভেলপমেন্টের উনি তাত্ত্বিক একজন পায়োনিয়ার। হ্যাঁ, জি স্যার। যে ডেভেলপমেন্টকে এখন আমরা দেখি বা এখন যে উন্নয়নকে টার্গেট করা হয় অ্যাচিভ করার জন্য, তো এবং তার সাথে পরবর্তীতে তার সুর মিলিয়ে হচ্ছেন অমর্ত্য সেনও এই একইভাবে তিনি উন্নয়নকে দেখেছেন। তো এই ক্ষেত্রে ওনারা যে পরিবর্তনটা আনলেন সেটা হলো যে গ্রোথ আসলে গ্রোথ সবসময় মানুষের আহ, ব্যক্তি জীবনে বা জীবনযাত্রায় পরিবর্তন নাও আনতে পারে। সেই পরিবর্তনটা কিভাবে আসতে পারে? ওনরা বললেন যে ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা এমন একটা পরিস্থিতি যেখানে কিনা মানুষের তাদের জীবনযাত্রা নির্বাহ করার জন্য বা মানুষ তার ভবিষ্যতে নিজেকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য তাদের যে বিভিন্ন কার্যাবলী থাকে সেইখানে তাদের সম্পদ ভোগ, তারপরে তাদের প্রোডাক্টিভিটি, উপার্জন, হ্যাঁ, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, নিজেদের সক্ষমতা উন্নয়ন করা, ঠিক আছে, স্বাধীন হবার জন্য বা স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য সেখানে আমাদের বিভিন্ন চয়েস থাকে, বিভিন্ন সুযোগের আহ, কি থাকে, চয়েস করার সুযোগ থাকে। তাহলে গ্রোথ হলেই যে সবসময় এইভাবে চয়েস করার বিভিন্ন সুযোগ বা অপরচুনিটিকে চয়েস করার আহ, যে সুযোগ থাকবে তেমনটা নাও হতে পারে। তাহলে মাহবুবুল হক বললেন যে ডেভেলপমেন্ট বা হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা পরিস্থিতি যেখানে কিনা মানুষ তার জীবনযাত্রার উন্নয়ন করার জন্য বা জীবন মানের উন্নয়ন করার জন্য তিনি তার প্রক্রিয়া বেছে নেবার বা পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ থাকবে এবং সেই সুযোগের সংখ্যা বা সুযোগের সংখ্যা এবং সুযোগের পরিমাণ সেটা বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে আমার সামনে যদি অনেক ধরনের সুযোগ থাকে, অনেক ধরনের অপরচুনিটি থাকে, তাহলে আমি সেখান থেকে একটা চয়েস করে নিতে পারি, একটা জি চুজ স্যার। করে নিতে পারি, বেছে নিতে পারি, জি ঠিক আছে। স্যার। তাহলে আমি আমার স্কিল, আমি আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমি একটা সুযোগ বেছে নেব। তাহলে যখনই মানুষের এইভাবে আহ তার জীবন অতিবাহিত করার বা তার জীবনযাত্রা পরিচালিত করার সুযোগের বিভিন্ন সুযোগ থেকে বেছে নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়, তখন এই সেটাকেই হচ্ছে উন্নয়ন তিনি বলছেন। বা এটা উন্নয়নের একটা প্রক্রিয়াও বলা যেতে পারে, আবার উন্নয়নও বলা যেতে পারে, দুটোই। আর মানে সবচেয়ে যেটা বড় দার্শনিক পরিবর্তন এনেছেন সেটা হচ্ছে এই যে মানুষ তো বিভিন্ন ভাবে বাঁচতে পারে, জি স্যার। বিভিন্ন পরিস্থিতিতে বাঁচতে পারে, বেঁচে থাকতে পারে। এখন জি বেঁচে স্যার। থাকাই চরম সার্থকতা নহে, এরকম জি একটা স্যার। উক্তি আমরা পেয়েছি, ঠিক আছে, যে জি স্যার। বেঁচে থাকাই চরম সার্থকতা নহে। ঠিক আছে, সেটা কিরকম? যে মানুষ যদি মানুষের মতো না বাঁচে, হ্যাঁ, মানুষের মতো যদি না বাঁচে তাহলে তো সেটাকে মানুষের বাঁচা বলা যায় না, সেটা জি হচ্ছে স্যার। অ্যানিমাল এক্সিস্টেন্স। জি খেয়ে স্যার। পরে হচ্ছে পশুরাও বেঁচে থাকে, অন্যান্য জীবজন্তু প্রাণী তারাও বেঁচে থাকে, এখন মানুষও খেয়ে পরে কোনো মতে বেঁচে থাকলো, জি স্যার। এটাকে তো অর্থবহ জীবন বলা যায় না। না স্যার। হ্যাঁ, মানুষ হচ্ছে যেহেতু সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাকলুকাত বলা হয়, সুতরাং তার জীবনটাও, বেঁচে থাকাটা, তার জীবন ধারণ করাটাও অর্থবহ হতে হয়, জি স্যার। মিনিংফুল লাইফ হতে হয়, ঠিক জি আছে, স্যার। উইথ ডিগনিটি। উইথ ডিগনিটি। হিউম্যান রাইটস এর বা হ্যাঁ। মানবাধিকারের যে জি একেবারে স্যার। কোর যে ভ্যালু, জি হ্যাঁ, স্যার। সেটা হচ্ছে যে ডিগনিটি, জি এই স্যার। মর্যাদা। তাহলে মর্যাদাবান জীবন যদি না হয় তাহলে সেটা মানুষের জীবন নয়। এবং মাহবুবুল হক তিনি বললেন যে ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা এমন একটা পরিস্থিতি যেখানে কিনা মানুষ, যে পরিস্থিতি বা যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ যাতে একটা অর্থবহ জীবন, একটা মর্যাদাবান জীবন যাপন করতে পারে, সেই রকম পরিস্থিতি তৈরি করা, সেই কন্ডিশন গুলো ক্রিয়েট করা, দ্যাট ইজ ডেভেলপমেন্ট। জি স্যার। ঠিক আছে, তাহলে এটা এই জায়গাটাতে কিন্তু একটা বড় ধরনের ওনারা শিফট নিয়ে এসেছেন। জি যে স্যার। আগে যেখানে বলা হতো যে মানুষ কিরকম আছে না আছে সেটা আমাদের দেখার বিষয় না, একটা শুধুমাত্র দেশের হ্যাঁ। গ্রোথ হচ্ছে কিনা, জি প্রবৃদ্ধি স্যার। হচ্ছে কিনা, তাহলেই তারা উন্নত হচ্ছে। জি ঠিক স্যার। আছে, তাহলে সামষ্টিকভাবে গ্রোথ হতে পারে, কিন্তু গ্রোথ হলেই যে আগেই যেটা আমরা বললাম
জি স্যার। হ্যাঁ যে এই যে মানে গ্রোথ হলেই যে ডেভেলপমেন্ট হবে ডেভেলপমেন্ট এমনটা হবে না, এমন কোনো কারণ কথা নেই। হ্যাঁ, কারণ হচ্ছে গ্রোথ হলেই যে মানুষের জীবনযাত্রা এইভাবে কি হবে, অর্থবহ হবে, ডিগনিফাইড হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে এমনই একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে মানুষের কি হয়, জীবনযাত্রাটা বা জীবন বেঁচে থাকাটা, জীবনটা অর্থবহ অর্থ হয় এবং আহ, কি মিনিংফুল হয় এবং জি স্যার। ডিগনিফাইড হয়, ঠিক জি আছে? স্যার। এই আর এইটা কিভাবে হবে? এটা হবে এভাবে, মানুষ যদি অন্যের উপরে নির্ভরশীল থাকে, আমি খুব দামি কাপড় পরছি, দামি খাবার খাচ্ছি, তারপরে দামি বাড়িতে থাকছি, অথবা আমার যা প্রয়োজন সবই পাচ্ছি, কিন্তু সেটা দিচ্ছে অন্য লোক, আমি নিজে উপার্জন করছি না, আমার নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার হচ্ছে না, তাহলে আমি অন্যের মুখাপেক্ষী হয়ে আছি। হ্যাঁ, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকলে তাহলে তো আর স্বাধীন হলো না। এবং ম্যান ইজ কি বর্ন ফ্রি, ফ্রি। একটা, জি হ্যাঁ, স্যার। এই সেই স্লোগানটা দার্শনিক একটা। কথা আমরা জানি যে ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড হ্যাজ দ্য রাইট টু কি লিভ ফ্রি, এরকম বোধহয় আছে কিছু একটা, তাই না? জি স্যার। তো এখন দেখো তাহলে ফ্রি কখন, যখন তার ফ্রিডম থাকে তখন সে ফ্রি, ঠিক আছে? তাহলে ফ্রিডম ছাড়া কিন্তু মানুষের জীবন কি হয় না, হ্যাঁ, ফ্রিডম ছাড়া মানুষের জীবন অর্থবহ অর্থবহ হয় না, হয় না। জি ডিগনিফাইড স্যার। হয় না। আমি পরাধীন, আমি সব পাচ্ছি, আমার বেসিক নিডস সব ফুলফিল হচ্ছে, আমি খাওয়া পড়া পাচ্ছি, কিন্তু আমি অন্যের অধীন। হ্যাঁ, অন্য কেউ একজন আমাকে দিচ্ছে, আমি তার উপরে নির্ভরশীল হয়ে আছি। নির্ভরশীলতা কোনো স্বাধীন মানুষের জীবন নয়। হ্যাঁ, জি স্যার। তো সুতরাং তাহলে এই মিনিংফুল হবে কিভাবে? আমার যা প্রয়োজন, আমার অর্থবহ জীবনযাপনের জন্য যা প্রয়োজন, সেই প্রয়োজনটা আমি নিজে ফ্রিলি অ্যাচিভ করব। আমার যে টার্গেট, আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা আমি স্বাধীনভাবে অ্যাচিভ করব। কিভাবে অ্যাচিভ করব, কিভাবে সেটা অর্জন করব? দুটো পদ্ধতিতে বা দুটো বিষয় সেখানে থাকলে আমি সেটা অ্যাচিভ করতে পারবো। প্রথমত হচ্ছে যে মানুষ হচ্ছে রেশনাল এনিম্যাল, মানুষ জি হচ্ছে স্যার। বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, জি স্যার। এবং মানুষের মধ্যে গড গিফটেড ট্যালেন্ট আছে। তাহলে সেই ট্যালেন্ট তো আর এমনি এমনি ফ্লারিশ হয় না, কারো কারো হয়, দু একজনের হয়, সবার তো হয় না। জি তাহলে স্যার। সেই ট্যালেন্টকে কি করতে হলে, মানে প্রস্ফুটিত করতে হলে, সেই সৃষ্টিশীলতাকে প্রস্ফুটিত করতে হলে এমন একটা পরিস্থিতি বা এমন একটা প্রক্রিয়া দরকার, যার মাধ্যমে আমি আমার কি করব, আমি আমার ট্যালেন্টকে, আমি আমার ক্রিয়েটিভিটিকে ডেভেলপ করব, এবং ডেভেলপ করার মাধ্যমে আমার ক্যাপাসিটি তৈরি হবে। জি সেই স্যার। ক্যাপাসিটি দিয়ে আমি কি করব, আমি আমার জীবিকা নির্বাহ করব, জি স্যার। আমি নিজের আমার গোল অ্যাচিভ সক্ষমতাটা, করব। হ্যাঁ, হ্যাঁ, নিজের সক্ষমতাটা আসলে বৃদ্ধি করা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সক্ষমতা বৃদ্ধি জি করা, স্যার। ঠিক আছে? তাহলে সেই সক্ষমতা বৃদ্ধি না হলে তো আমি কি হতে পারবো না, নিজে স্বাধীনভাবে আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো না। জি আর স্যার। স্বাধীনভাবে লক্ষ্য পূরণ না করে যদি পরাধীনভাবে করা হয়, তাহলে সেটা তো আর মিনিংফুল এবং ডিগনিফাইড লাইফ হলো না, জি স্যার। ঠিক আছে? এতক্ষণ তো বললাম আমি আমার কথা, তোমার কথা, এটা ব্যক্তির বিষয়, ব্যক্তি কি হবে। কিন্তু এই ব্যক্তির ক্রিয়েটিভিটিকে আবার ব্যবহার করার জন্য, যেমন আমার আমার হয়তো একদিকে পারদর্শিতা আছে, তোমার আর একদিকে আছে, জি স্যার। আরেকজনের আরেক বিষয়ে আছে। জি আমরা স্যার। যার যার মতো করে আমরা ট্রেনিং এর মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে বিভিন্নভাবে আমরা আমাদের ক্যাপাসিটিকে ডেভেলপ করেছি। জি স্যার। ডেভেলপ করে দেখা যায় যে এখন আমারটা যদি, আমি যে ক্যাপাসিটি ডেভেলপ করেছি সেইটা দিয়ে আমি যে উৎপাদন করব, সেটা যদি তুমি গ্রহণ না করো, বা আমি যদি সেটাকে কারো কাছে কি করতে না পারি, হ্যাঁ, মানে হ্যাঁ। বিনিময় করতে না পারি, জি তাহলে স্যার। আমার অন্য যা প্রয়োজন সেটা আমি নিতে পারবো না। আবার তুমি তোমার ক্রিয়েটিভিটি ট্যালেন্ট দিয়ে যে তুমি যেটা তৈরি করবে, সেটা যদি তুমি আমার কাছে আহ, বিনিময় করতে না পারো আমার সাথে, তাহলে তুমি আমার কাছ থেকে অন্য কিছু নিতে পারছো না। তাহলে জি স্যার। এইবার দেখো, এবার কি হচ্ছে, ব্যক্তির ক্যাপাসিটি ডেভেলপমেন্টের সাথে সাথে এবার সোসাইটি। আন্তঃব্যক্তিক একটা সম্পর্কের ভিত্তি হ্যাঁ। তৈরি হচ্ছে জি বা স্যার। দরকার আছে। সেটা কিরকম? সামাজিক ভাবে মানুষ সামাজিক জীব। জি স্যার। রবিনসন ক্রুশোর যদি একটা, তিনি দ্বীপে আটকে গিয়েছিলেন বছরের পর বছর, জি স্যার। সেখানে তিনি যদি দুনিয়ার সব ট্যালেন্ট তার মধ্যে যদি তিনি নিয়ে আসতেন, আর দ্বিতীয় আরেকজন লোকও যদি না থাকতো, ওই দ্বীপে ছিল না, জি স্যার। তাহলে তিনি তার সেই ট্যালেন্ট কোথায় ব্যবহার করতেন, কার কাছে ব্যবহার করতেন, তাই জি না? স্যার। তো সেক্ষেত্রে তাহলে কি দাঁড়ালো, যে একা একা সম্ভব না, তাহলে এমন একটা সামাজিক ব্যবস্থা, এমন একটা কালেকটিভ সিস্টেম থাকা দরকার, রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, যেখানে কিনা প্রত্যেকে পার্টিসিপেট করবে, প্রত্যেকে সেই সামষ্টিক প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে। এবং অংশগ্রহণ করলে কি হয়, যেমন বাজার হচ্ছে একটা সামষ্টিক প্রক্রিয়া। জি স্যার। হ্যাঁ, সমষ্টিক অর্থনীতি। অর্থনীতির কাজ। ঠিক আছে, বাজার একটা কি ব্যাপার, যে হ্যাঁ, সেখানে যার যার উৎপাদিত পণ্য সে অন্যের কাছে বিক্রি করছে, জি স্যার। তাই না? একজন আরেকজনেরটা নিচ্ছে। এভাবে কি হচ্ছে, যে ইন্টারাকশন হচ্ছে, এবং ইন্টারাকশন হবার মাধ্যমে এই যে একজন যিনি দুধ উৎপাদন করেন, হ্যাঁ, তার গরু আছে,
তার গোল কি, তার লক্ষ্য কি? তার লক্ষ্য হচ্ছে যে তিনি কি করবেন, তিনি ওই দুধ বিক্রি করে তিনি চাল ডাল মাছ মাংস, হ্যাঁ, জামা পোশাক, বাচ্চা কাচ্চার বইপত্র সেগুলো তিনি কিনবেন। ঠিক আছে, জি তাহলে স্যার। যদি ওই সামাজিক ব্যবস্থাটা যদি না থাকে, যে অন্যের কাছ থেকে কি করার, তার দুধের বিনিময়ে অন্যের কাছ থেকে, অন্য বিক্রেতার কাছ থেকে তার প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার যে সিস্টেমটা, এটা যদি না থাকে, তিনি যদি পার্টিসিপেট করতে না পারেন, ওই বাজার ব্যবস্থার মধ্যে তিনি যদি অংশগ্রহণ করতে না পারেন, তাহলে তো তিনি তার গোল বা লক্ষ্য পূরণ করতে পারবেন না, যতই তার কি থাকুক, বিদেশি দামি গরু থাকুক, আর হচ্ছে মানে তার এই গরু পালনের তার যতই দক্ষতা থাকুক, হ্যাঁ, জ্ঞান থাকুক, তাহলে তিনি এই যে সামষ্টিক ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করতে না পারলে কি করতে পারবেন না। তাহলে মাহবুবুল হক কি বললেন, যে প্রথমত হচ্ছে যে মানুষের ফ্রিডম অফ চয়েস থাকতে হবে। ঠিক আছে, বেছে নেওয়ার স্বাধীনতা থাকতে হবে এবং চয়েস গুলোও থাকতে হবে, অপরচুনিটি গুলো থাকতে হবে। অপরচুনিটি গুলো না থাকলে তার কোনো চয়েস করার সুযোগ থাকছে না। হ্যাঁ, তাহলে সেটা থাকতে হবে। আর সেই জীবিকা জীবনযাপনের পদ্ধতি বা জীবিকা চয়েস করার মাধ্যমে তিনি তার কি অ্যাচিভ করবেন, তিনি তার লক্ষ্য বা গোল অ্যাচিভ করবেন, লক্ষ্য পূরণ করবেন এবং তার মাধ্যমে একটা তার অর্থবহ জীবন যাপন হবে। আর সেই সেই কাজটা করতে গিয়ে তার ক্রিয়েটিভিটি, তার ট্যালেন্টকে ফ্লারিশ করাতে হবে। আর হচ্ছে যে সোশ্যাল যে সিস্টেম, সেই একটা স্থির এবং স্থিতিশীল এবং ইন্টারেক্টিভ সোসাইটিতে তাকে পার্টিসিপেট করতে হবে, সেই ব্যবস্থাটাও রাখতে হবে। তাহলে এটুকু হচ্ছে মাহবুবুল হক তিনি বললেন যে হ্যাঁ, এই অবস্থাগুলো থাকলে বা এই প্রক্রিয়াগুলো থাকলে সেখানে কি ডেভেলপমেন্ট আছে বা হচ্ছে বলে ধরে নেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে এবং এর পেরেছি। মাধ্যমে কিন্তু এই পরিবর্তন, ইতিবাচক পরিবর্তনটা আনা সম্ভব জি স্যার। মানুষের জীবনে। হ্যাঁ, আর তুমি অমর্ত্য সেনের কথা বলেছো। জি স্যার। হ্যাঁ, তো আমরা তো অমর্ত্য সেনের ব্যাপারে আর পরিচয়ের কোনো প্রয়োজন নেই, আমরা সবাই জানি যে মাহবুবুল হকের উত্তরসূরি বলা যায় অমর্ত্য সেনকে। এবং তিনি আচ্ছা। আরো একটু কি করেছেন, মানে মাহবুবুল হককে মানে মাহবুবুল হকের সুরে তিনিও সুর মিলিয়েছেন এবং তিনিও সুর মিলিয়ে বলছেন যে হ্যাঁ, মানুষের ফ্রিডমকে ইনক্রিজ করতে হবে, হ্যাঁ, ফ্রিডম অফ চয়েসকে বাড়াতে হবে। তারপরে হচ্ছে তিনি স্বাধীনভাবে তার লক্ষ্য পূরণ করবেন, এই জন্য তাকে ক্যাপাসিটাইজ করতে হবে। ঠিক আছে, তাহলে ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। হ্যাঁ, জি স্যার। তো এখন এই যে আহ, এবং এই নিজের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের মাধ্যমে ফ্রিডম বাড়ে, এবং ফ্রিডম বাড়লে আর যদি অপরচুনিটি থাকে, সেখান থেকে অনেক ধরনের অপরচুনিটি থাকলে সেখান থেকে তিনি একটা অপরচুনিটি চয়েস করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে এই জি স্যার। জায়গাটুকু কিন্তু মাহবুবুল হক এবং অমর্ত্য সেনের একই কথা। জি স্যার। হ্যাঁ, এখানে কিন্তু অমর্ত্য সেন নিজে থেকে কিছু নতুন কিছু বলছেন না, তিনি মাহবুবুল হককেই সমর্থন সমর্থন করছেন। করছি। শুধু একটু জায়গাতে তিনি অমর্ত্য সেন একটা কি এনেছেন, যে আরো তিনি স্পেসিফাই করেছেন যে কিভাবে তাহলে ওই ক্যাপাসিটিটা ডেভেলপমেন্ট করা সম্ভব। হ্যাঁ, কিভাবে করা সম্ভব। তাহলে সেখানে তিনি বলছেন যে এই চয়েস এবং কি করা, মানে মানুষের যে বেছে নেওয়ার সুযোগ সৃষ্টি করা বা সুযোগের সংখ্যা বৃদ্ধি করা, সুযোগ বাড়ানো এবং তার ফ্রিডম বাড়ানো, এইটা করতে গেলে কি করতে হবে, প্রথমত হচ্ছে তার ওই মানুষের স্বাস্থ্যের উন্নতি করতে হবে, আচ্ছা। সুস্বাস্থ্যের অধিকারী করতে হবে তাদেরকে। জি রাষ্ট্রের স্যার। এমন ব্যবস্থা থাকতে হবে যে মানুষের যাতে সুস্বাস্থ্য থাকে। জি স্যার। এবং এই সুস্বাস্থ্য মানে কি, শক্তিশালী হবে, হ্যাঁ, গায়ে ওজন বাড়বে, বড় দেখাবে চেহারায়, সেটা না কিন্তু। জি এই স্যার। এই সুস্বাস্থ্য মানে হচ্ছে যে মানে রোগ ব্যাধি ছাড়া, হ্যাঁ, কারো রোগ হবে না তেমনটা না, কিন্তু এমন হবেন না যে তিনি কাজ করার ক্যাপাসিটি নাই, কিসের অভাবে, সুস্বাস্থ্যের অভাবে, সেটা যেন না হয়। কেউ যদি মানে কাজের যোগ্যতা বা ক্ষমতা যদি না থাকে স্বাস্থ্যের অভাবে, সুস্বাস্থ্যের অভাবে, তাহলে তো তিনি স্বাধীন থাকবেন না, তিনি তো পরাধীনই থাকবেন, অন্যের উপরে নির্ভরশীল থাকবেন, তাই না? জি স্যার। হ্যাঁ, আবার আমরা এই যে লেখাপড়ার ব্যবস্থা আছে, সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে, হ্যাঁ, উচ্চশিক্ষা পর্যন্ত সাধারণ শিক্ষা আছে, প্রাথমিক শিক্ষা আছে, মাধ্যমিক শিক্ষা আছে, ভোকেশনাল এডুকেশন আছে, কারিগরি শিক্ষা, তাই না? এগুলোর মাধ্যমে কি হয়, এগুলোর মাধ্যমে মানুষের সৃষ্টিশীলতা বাড়ে, ক্রিয়েটিভিটি বাড়ে এবং ক্যাপাসিটি ডেভেলপ হয়। হ্যাঁ, তার জি স্যার। সক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে এই দুটো যদি মিলে তাহলে কি হলো, একজন মানুষ সুস্বাস্থ্যের অধিকারী, মানে তার জি রোগ স্যার। ব্যাধি কম, হুম, জি স্যার। তিনি দুর্বল না, জি। সবল মানুষ। ঠিক আছে, এবং তার কি আছে, শিক্ষা শিক্ষা আছে, আছে। তার ক্যাপাসিটি আছে, এবং আগেই বলা হয়েছে যে অপরচুনিটি থাকতে হবে, জি স্যার। তাই না? এটা অপরচুনিটি মাহবুবুল ক্রিয়েট হকের করে, কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ, মাহবুবুল হক এবং অমর্ত্য সেন দুজনই দুজনই বলছেন যে বলেছে। রাষ্ট্রের বা সমাজের মধ্যে মানে ফ্রিডম অফ চয়েস থাকতে হবে এবং অনেকগুলো অপরচুনিটি থেকে, অনেকগুলো সুযোগ থেকে চয়েস করে নেওয়ার ফ্রিডম থাকতে হবে, তাই না? জি স্যার। তাহলে যখন রাষ্ট্র সেরকম অনেক অপরচুনিটি তৈরি করে,
বা এমন একটা অবস্থা তৈরি করে অনেক অপরচুনিটি সৃষ্টি হয়। এবং যখন মানুষের সুস্বাস্থ্যের অধিকারী থাকে, হ্যাঁ, সবল থাকেন, কাজ করার উপযুক্ত থাকেন এবং তার কাজের দক্ষতাও যদি থাকে শিক্ষার মাধ্যমে, তার জ্ঞান এবং দক্ষতা যদি অর্জন হয়, তাহলে তো তিনি যে কোনো একটা তার শিক্ষা, তার জ্ঞান, তার দক্ষতা অনুযায়ী তিনি একটা সুযোগগুলো থেকে একটা সুযোগ তিনি গ্রহণ করবেন। জি এবং স্যার। গ্রহণ করার মাধ্যমে তিনি কি হবেন? তিনি স্বাবলম্বী হবেন, অন্যের উপরে নির্ভরশীল থাকবেন না, জি স্যার। তার লিবার্টি বাড়বে, জি তার স্যার। ফ্রিডম বাড়বে এবং জি তার স্যার। লাইফটাও মিনিংফুল হবে, ডিগনিফাইড হবে। দিস ইজ জি স্যার। ডেভেলপমেন্ট। এভাবেই জি স্যার। এখানে একটা খুব বড় একটা ব্যাপার অমর্ত্য সেন যোগ করেছেন সেখানে। এটা এই দুটোর সাথে একটা কালেকটিভ ব্যাপার, এতক্ষণ যেটুকু বললাম সেটা হচ্ছে অনেকটাই মানে ব্যক্তির ক্যাপাসিটির ডেভেলপমেন্টের ব্যাপার, অনেকটা হেলথ এবং এডুকেশন। কারণ এটা তো ব্যক্তিকে নিতে হয়, এই জি স্যার। স্বাস্থ্যটাও ব্যক্তিকে অর্জন করতে হয়, যদিও রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা রাখবে। জি স্যার। আর শিক্ষাটাও ব্যক্তিকে একজনের শিক্ষা আরেকজন কি হতে পারে না, আরেকজন অর্জন করে দিতে পারে না। ওই যে গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, তাই না, জি এরকম। স্যার। আবার তোমার সুস্বাস্থ্য দিয়ে আমার কাজ হবে ব্যক্তিগত না। কোনো কি হবে না, লাভ হবে না। তোমার সুস্বাস্থ্য আমাকে দিতে পারবে না। জি ঠিক স্যার। তেমনি তোমার শিক্ষা, তোমার দক্ষতাও আমাকে দিতে পারবে না। আমার জি স্যার। স্বাস্থ্য আমি তোমাকে দিতে পারবো না, আমার দক্ষতা আমি তোমাকে দিতে পারবো। দুটোই জি স্যার। আমাদেরকে ব্যক্তিগতভাবে অর্জন করতে হবে, ঠিক আছে। জি স্যার। আহ এখন যেটা আছে সেটা হচ্ছে ব্যষ্টিক ব্যাপার, তিনি আরেকটা যোগ করেছেন কালেকটিভ বিষয়। হ্যাঁ, সেটা হচ্ছে একটা সমাজে যে সামষ্টিক যে সম্পদ, যে সব ব্যক্তির, সব হাউস হোল্ডের সম্পদ মেলালে কি হয়? সামষ্টিক সম্পদ হয়, তাই না? হ্যাঁ স্যার। টোটাল যে অ্যাসেটস বা রিসোর্সেস, ঠিক আছে, জি স্যার। সেগুলোতে একটা সমান অংশীদারিত্ব যাতে থাকে। রাষ্ট্রের বা সমাজের এমন একটা ব্যবস্থা, এমন একটা প্রক্রিয়া, এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে বা তৈরি হতে হবে যেখানে কিনা সব মানুষের, এই যে সমাজের যে সকল বা রাষ্ট্রের সকল সম্পদ, সব মানুষের মিলে টোটাল যে সম্পদ, সেখানে যেন একটা সম অংশীদারিত্ব থাকে, যেটাকে আমরা ইকুয়াল অ্যাক্সেস টু রিসোর্স তিনি বলছেন, ঠিক আছে। জি নেই। স্যার। এখন যদি এমন হয় যে আমার আমার সুস্বাস্থ্য আছে, আমার স্কিল আছে, শিক্ষা আছে, আমি একটা ফ্যাক্টরিতে শ্রমিক এর কাজ করছি, আমি মাসিক মজুরি পাই, হ্যাঁ, বা ঘন্টা ভিত্তিতে মজুরি পাই। কিন্তু দেখা গেল যে আমার শ্রম দিয়ে, আমার শ্রম বিনিয়োগ করে 100 টাকা কি হয়? উৎপাদন হয়। হ্যাঁ, জি স্যার। মনে করি যে একটা আমরা জানি যে এই যে উৎপাদনের বিভিন্ন চারটা কি আছে, হ্যাঁ, চারটা উপকরণ আছে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলা হয় ইকোনমিক্সে। হ্যাঁ, উৎপাদনের চারটা উপকরণ, এই যে ভূমি, শ্রম, হ্যাঁ, জি স্যার। মূলধন এবং সংগঠন, ঠিক আছে। তার মধ্যে আমি কিসের মালিক? শ্রমের মালিক। আমি জি যেহেতু স্যার। লেবার, হ্যাঁ, শ্রমের মালিক। তাহলে ভূমির মালিক খাজনা পায়, জি রেন্ট স্যার। পায়, তাই না? শ্রমের মালিক মজুরি পায়, জি স্যার। হ্যাঁ। হ্যাঁ। ক্যাপিটালের মালিক কি পায়? ইন্টারেস্ট পায়। আর সংগঠন, যে এই বাকি তিনটা ফ্যাক্টরকে বা উপাদানকে যিনি একত্রিত করে উৎপাদন পরিচালনা করেন, তিনি হচ্ছেন অর্গানাইজার, সংগঠক। তাহলে সংগঠক কি পান? তিনি হচ্ছে এই তিনটা ফ্যাক্টরের উৎপাদন মেলানোর পরে ওনার সংগঠকের যে পাওনাটা সেটা যোগ করার পরে দাম নির্ধারণ হয়। এবং ওই অতিরিক্ত যে দামটা, যে তিনজন মিলে 75 টাকা উৎপাদন করলো, যে এই তিনটা ফ্যাক্টর মিলে 75 টাকার একটা গুডস উৎপাদন হয়েছে। জি স্যার। যে ভূমির মালিক 25 টাকার কন্ট্রিবিউশন করেছেন, আর হচ্ছে শ্রমের মালিক যে শ্রমিক, সে 25 টাকার কন্ট্রিবিউশন করেছেন, আর হচ্ছে আহ কাঁচামালের মালিক, ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, ভূমি, শ্রম, মূলধন, সরি, হ্যাঁ, মূলধনের মালিক তিনি কি করলেন? তিনি 25 টাকার মানে উৎপাদন করেছেন। আর সংগঠক যিনি, ফ্যাক্টরির মালিক, তিনি কি করবেন? তিনি 25 টাকা নিবেন, যেহেতু তিনি এই তিনটাকে একত্রিত করে উৎপাদন পরিচালনা করেছেন। তাহলে 100 টাকা কি দাঁড়ালো? এই পণ্যটির দাম হলো 100 টাকা। এবং এইটাই জি মনে স্যার। করি যে সম্পদ, আমাদের এই চারজনের টোটাল সম্পদ কত? 100 টাকা। 100 টাকা। তাহলে চারজনের আমাদের 25 টাকা করে এখানে কি আছে? হিস্সা আছে আমাদের, তাই না? জি স্যার। কিন্তু যদি দেখা গেল যে ভূমির মালিক পেলেন 25 টাকা, হুম, জি স্যার। মূলধনের মালিক পেলেন 25 টাকা, আর এই শ্রমিককে দেওয়া হলো 15 টাকা, আসলে তার উৎপাদন কত? 25 টাকা। 25 টাকা। 10 তাহলে দশ টাকা টাকা কম তাকে দেওয়া কম হলো দেওয়া তাকে। হয়েছে। এবং এই 10 টাকা কে নিলেন? ওই যে সংগঠক যিনি ফ্যাক্টরির মালিক, জি হ্যাঁ, স্যার। তার পাওয়ার কথা ছিল 25 টাকা, তিনি পেলেন 35 টাকা। জি তাহলে স্যার। তিনি নিলেন 35 টাকা। তাহলে কি দাঁড়ালো? এখানে কিন্তু সমাজের যে টোটাল সম্পদ, আমি একটা খুব ছোট্ট একটা হাইপোথেটিক্যাল উদাহরণ দিলাম। জি স্যার। আসলে এইভাবে সমান হারে কিন্তু সব ফ্যাক্টররা কন্ট্রিবিউট করে না, এটা বোঝার জন্য আমি এভাবে বলছি আর কি, ঠিক আছে। জি তো স্যার। এবং এখানে হিসাব অন্যরকম আছে, এই খাজনা নির্ধারণের হিসাব আছে এক ধরনের,
ঠিক আছে, শ্রমের মজুরি নির্ধারণের হিসাব আছে এক রকমের, এগুলো বিভিন্ন তত্ত্ব আছে, থিওরি আছে, প্রত্যেকটারই নানান রকমের থিওরি আছে। তোমরা ডেভিড রিকার্ডোর কথা জানো, ঠিক আছে, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, ওনারা নানান ভাবে থিওরি দিয়েছেন এগুলোর, সেটা অন্য বিষয়, কিন্তু আমরা বোঝার জন্য এইভাবে বুঝলাম। তাহলে দেখা গেল যে এই যে যে সম্পদ সৃষ্টি হয়েছে সমাজে, এই চারজনের সোসাইটিতে, সেই সম্পদে কিন্তু একজনের কি নেই, একজনের সমান অংশীদারিত্ব পেলেন না, ঠিক আছে, কম পেলেন। তাহলে ওনার লাইফটা কিন্তু কি হবে না, সেই ইকুয়াল হচ্ছে না, সেই মিনিংফুল হবে না, হ্যাঁ, ডিগনিফাইড হবে না। অমর্ত্য সেনের সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা এই জায়গাতে, ঠিক আছে, অমর্ত্য সেনের সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা ঠিক এই জায়গাতে। তাহলে আবার দেখি, একজন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তার শিক্ষা দক্ষতা থাকতে হবে, তাহলে তিনি বিভিন্ন সুযোগ থেকে একটা বেছে নেবেন, হ্যাঁ, তার ফ্রিডম অফ চয়েস থাকতে হবে এবং সমাজে অনেক সুযোগ থাকবে, সেখান থেকে একটা বেছে নেবেন। কিন্তু বেছে নেওয়ার পরেও যদি তিনি উদয়াস্ত পরিশ্রম করেন, উদয়াস্ত পরিশ্রম করার পরেও দেখা গেল যে তিনি তার যতটুকু অংশীদারিত্ব তার থাকার কথা সমান না হোক, তিনি যে কি করেছেন, মানে সমাজে টোটাল যে সম্পদ আছে সেখান থেকে অন্তত রিজনেবল একটা অংশীদারিত্ব তার থাকা উচিত, রিজনেবল সম্পদের কি হিস্সা তার থাকার কথা, সেটা না থাকলে কিন্তু সেটাকে ডেভেলপমেন্ট বলা যাবে না। হ্যাঁ, এই হচ্ছে অমর্ত্য সেনের এই জায়গাতে হচ্ছে সবচেয়ে কি বড় একটা জায়গা, হ্যাঁ, বা বড় একটা কন্ট্রিবিউশন। স্যার, তাহলে ৮০-র দশকের আগে অর্থনৈতিক ব্যবস্থাটাকে শুধুমাত্র আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট হিসেবে ধরা হতো, এবং ৮০-র দশকের পরে এবং এই দুইজন ফিলোসোফারের তত্ত্ব অনুযায়ী অনার্থিক বিষয়গুলোকেও এটার ভিতরে আনা হয়। এবং এখন আমি বুঝতে পারলাম স্যার আপনি কি কারণে এই বিষয়টাকে, ডেভেলপমেন্টটাকে কোয়ালিটেটিভ বলেছেন স্যার। মানে এখানে একটু বলি যে যদিও এখানে অনার্থিক দেখে মনে হবে অনার্থিক, কিন্তু এখানে অর্থের সম্পর্ক রয়ে গেছে আর জি কি, স্যার। আলটিমেটলি কম বেশি অর্থের সম্পর্ক আছে। তাহলে দেখো, আগে কিন্তু ওই হিউম্যান ডেভেলপমেন্ট কথাটা একটু কম ব্যবহার হতো বা খুব একটা হতো না, আগে জি বলা হতো স্যার। শুধু ডেভেলপমেন্ট। জি স্যার। ওই যে মানে গ্রোথ মানে হচ্ছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। কিন্তু ওনারা এই দুজন তাত্ত্বিক বা দার্শনিক, তারা কি করলেন, তারা হিউম্যান ডেভেলপমেন্ট, মানে ওই ডেভেলপমেন্ট হলে যে মানবিক উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়, আমজনতার উন্নয়ন হয়, সেটা তারা মানতে চাইলেন না। তারা বললেন যে না, আমরা ডেভেলপমেন্ট বলবো সেইটাকে যেখানে কিনা মানুষের উন্নয়ন হয়, শুধুমাত্র ওই যে প্রবৃদ্ধি বা অর্থনৈতিক গ্রোথ, সেটাকে আমরা ডেভেলপমেন্ট বলতে চাচ্ছি না। এই জন্যই হচ্ছে মানুষের উন্নয়ন মানেই তো যে মানুষের কি বাড়বে, ক্যাপাসিটি বাড়বে, তার সুখ বাড়বে, শান্তি বাড়বে, তাই না, সমৃদ্ধি বাড়বে, এই জন্য এটা কোয়ালিটেটিভ। ওকে। হ্যাঁ, জি স্যার। স্যার, তাহলে এই দুইজন ফিলোসোফার অনুযায়ী কিছু পিলার অবশ্যই আছে স্যার। তো এই পিলারগুলো কি কি? হ্যাঁ, এটা ঠিক যে এই যে ডক্টর মাহবুবুল হক এবং প্রফেসর অমর্ত্য সেন, ওনারা ওনারা যে বিশেষ করে মাহবুবুল হক তো 1990-তে তিনি কি করেছেন, তিনি তার এই দর্শনটি প্রচার করেছেন বা প্রকাশ করেছেন। তারপরে দেখা গেল যে অমর্ত্য সেন তিনি এটাকে আরো অগ্রগতি করে আরো অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন, যেটা এতক্ষণ আলোচনা করলাম। এবং ওনাদের এই দুজনকে মিলিয়ে যদি দেখা হয়, যে তাহলে দেখা গেল যে উন্নয়নটা ধরে নিতে পারি এটা একটা পাটাতন, হ্যাঁ, এটা হচ্ছে একটা অবস্থা বা একটা সিচুয়েশন, যেটা কিনা 6টা স্তম্ভ এই পাটাতনটাকে ধরে রেখেছে, ডেভেলপমেন্টকে কি করে রেখেছে, হ্যাঁ, সমুন্নত করে রেখেছে, এবং 6টা পিলারই খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং এর একটা স্তম্ভের অবর্তমানে কিন্তু ডেভেলপমেন্টটা কমপ্লিট হবে না, হিউম্যান ডেভেলপমেন্ট কমপ্লিট থাকে না, তাহলে নড়বড় হয়ে যায়, হ্যাঁ, জি স্যার। ইনকমপ্লিট হয়ে যায়। তার মধ্যে যেটা ওই যে অমর্ত্য সেন যে জায়গাটা সবচেয়ে বেশি দার্শনিক কি মানে পরিবর্তনটা এনেছেন এই হিউম্যান ডেভেলপমেন্টের কনসেপ্টে, হ্যাঁ, সেটা হচ্ছে 1 নম্বর পিলার, সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার, ঠিক আছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার এই, সেটা হচ্ছে সমতা বা ন্যায়পরতা। হ্যাঁ, জি স্যার। ওই যে, হ্যাঁ, যে মানে অনেকে মিলেই আমরা কি করছি, সমাজে অনেক মানুষ বসবাস করছি, কিন্তু কেউ হচ্ছে একেবারে কি মানে রাজপ্রাসাদের মালিক, রাজপ্রাসাদে থাকছে, ঠিক আছে, আর কেউ হচ্ছে সেই প্রাসাদের ঠিক সীমানার বাইরেই আবার বস্তিতে থাকছে। হ্যাঁ, তাহলে ওই একটা সমাজের সবার সম্পদ মিলেই তো হচ্ছে সমাজের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, তাই না? হ্যাঁ, তাহলে এই রাষ্ট্রের সম্পদের মালিক তো, হ্যাঁ, আমাদের নামে দলিল, এক একজনের নামে দলিলে কম বেশি সম্পদ থাকতে পারে, ব্যাংকের ব্যালেন্স কম বেশি হতে পারে, ঠিক আছে, কিন্তু কোনো না কোনো পদ্ধতিতে বা কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে এই সমাজের সবাই তো হচ্ছে এই সকল সম্পদের মালিক কালেকটিভলি। সমাজকে যদি মানে সকল সম্পদকে যদি একক ধরা হয়, আর সমস্ত মানুষ মিলিয়ে যদি একক ধরা হয়, তাহলে তো এক এককের মালিক হচ্ছে ওই একক, সম্পদের একত্বের মালিক হচ্ছে
মানুষের একত্ব, ঠিক আছে? জি স্যার। সেদিক থেকে দেখলে সমাজের বা একটা রাষ্ট্রের সকল সম্পদের মালিক হচ্ছে সব মানুষ, জি কিন্তু স্যার। আসলে আমরা বাস্তবে সেটা দেখি না। হ্যাঁ, বাস্তবে দেখা যায় যে ওই কেউ রাজপ্রাসাদে থাকছেন, কেউ অপচয় করছেন, ঠিক আছে, এবং কেউ দেখা যাচ্ছে যে ওই গোসল করতে যাচ্ছেন থাইল্যান্ডে স্পা করতে, হ্যাঁ, জি স্যার। আবার কেউ হচ্ছে মানে সপ্তাহে 2 দিন গোসল করার পানি পাচ্ছে না বস্তিতে। তাহলে পানির মালিক তো সবাই, আমরা সবাই মিলেই মালিক, ঠিক আছে? তাহলে এই পানির যদি এই অবস্থা হয়, হ্যাঁ, কেউ আমরা গ্যালন গ্যালন পানি আমরা বাথরুমে নষ্ট করছি, হ্যাঁ, জি স্যার। বাড়িতে বাসা বাড়িতে নষ্ট করছি, আবার কেউ দেখা যাচ্ছে যে রান্না করার জন্য খাবার জন্য পানি পাচ্ছে না, জি স্যার। তাদেরকে কয়েক মাইল হেঁটে গিয়ে পানি আনতে হয়, বস্তিতে বিশাল লাইনে দাঁড়িয়ে মারামারি করে ঝগড়াঝাটি করে হচ্ছে, হ্যাঁ, 2 লিটার 4 লিটার পানি সংগ্রহ করতে হয়। তাহলে পানিটা হচ্ছে একটা রিসোর্স জি স্যার। এবং এর মালিক সবাই। তাহলে এইভাবে যদি অসম বন্টন হয় এটাকে উন্নয়ন বলা যাবে না। কার দৃষ্টিকোণ থেকে? ওই মাহবুবুল হক এবং অমর্ত্য সেনের অমর্ত্য দৃষ্টিকোণ সেনের থেকে। কথা। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং আমরা জানি সংবিধানে কি আছে বাংলাদেশের, যে রাষ্ট্রের যে সমস্ত সুযোগ সুবিধা আছে, যেসব অপরচুনিটি আছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি চাকরি বলি, রাষ্ট্রীয় যত অপরচুনিটি আছে, সেখানে কি করা যাবে না? এই যে, ডিসক্রিমিনেশন হ্যাঁ, করা যাবে এই না। যে লিঙ্গের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, ধর্মের হ্যাঁ, ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে, শ্রেণীর ভিত্তিতে বৈষম্য করা করা যাবে না। যাবে মানে না। হচ্ছে যে ইকুয়াল অ্যাক্সেস থাকতে হবে অপরচুনিটিতে, জি স্যার। রিসোর্সে ইকুয়াল মানে অ্যাক্সেস থাকতে হবে। হ্যাঁ, যদিও আমাদের সংবিধান 1972 সালে করা, সরি মানে 1971 সালে করা, 72 সালে কি হয়েছে, হ্যাঁ, জি মানে স্যার। কার্যকর হয়েছে। তো এখন এই যে 71 থেকে 72 এক বছর ধরে কার্যকর হলো, তো আর আমরা বলছি কি যে মাহবুবুল হক এই থিওরি কি করেছেন 1990-তে, কি করেছেন অমর্ত্য সেন আরো পরে এটাকে ডেভেলপ করেছেন, ঠিক আছে? জি স্যার। তাহলে ওনারা করেছেন হচ্ছে কিসের দিক থেকে? এই মানুষের বা সামষ্টিক উন্নয়নের দিক থেকে। জি আর স্যার। সংবিধান রেখেছে হিউম্যান রাইটস এর পার্সপেক্টিভ থেকে। জি স্যার। আমরা যে হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট এক কথায় বলি, জি স্যার। তাহলে সম্পর্কটা কোথায়? এখানে কিন্তু একটা সম্পর্ক দেখা যাচ্ছে জি যে স্যার। সংবিধানে আছে মৌলিক অধিকারের দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকোণ থেকে। কি জি করা স্যার। হয়েছে, হ্যাঁ, এটাকে যে এই মানে বাংলাদেশের সংবিধানে যে এই লিঙ্গ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই শ্রেণী। জাতি শ্রেণী বর্ণ ধর্ম এগুলোর নিরিখে কাউকে বৈষম্য করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে জি স্যার। কি মানে ফান্ডামেন্টাল রাইটের দৃষ্টিকোণ থেকে। জি স্যার। আর এই অর্থনীতিবিদেরা দার্শনিকেরা তারা এটাকে এনেছেন যে কালেকটিভ উন্নয়ন, হ্যাঁ, মানুষের উন্নয়নের দৃষ্টিকোণ থেকে তারা এই কথা বলেছেন। তাহলে দুটোর মধ্যে একটা মানে চমৎকার একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, তাই তো? জি স্যার। তাহলে ইকুইটি বা ন্যায়পরতা হচ্ছে কি এই মানে হিউম্যান ডেভেলপমেন্টের, মানে আধুনিক কালে আমরা যে হিউম্যান ডেভেলপমেন্ট যাকে বুঝি তার হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হচ্ছে এটা। জি হ্যাঁ, স্যার। এরপরে দেখা যায় যে হ্যাঁ, আমার কি আছে বা মানুষের আহ, সুযোগ আছে যেখান থেকে সে বেছে নিতে পারে, তার স্কিল আছে, তার সুযোগ আছে, হ্যাঁ, এবং অনেকগুলো সুযোগ থেকে তিনি একটা সুযোগ বেছে নিয়েছেন তার জীবনযাত্রা মিনিংফুল লাইফ লিড করার জন্য। কিন্তু দেখা গেল যদি এমন হয় যে হ্যাঁ, আমি হয়তো বা আপাতত আমি একটা সুযোগ পেয়েছি এবং আমি আমার ক্যাপাসিটি আছে, আমি সুযোগ বেছে নিয়েছি, কিন্তু একটা রাষ্ট্র তো একটা নির্দিষ্ট সময়ের জন্য না, সেটা তো চলমান, একটা জি সমাজ স্যার। চলমান, প্রজন্মের পরে প্রজন্ম আসবে, ঠিক জি আছে? স্যার। তাহলে আমি এখন যদি এই সুযোগটা পেয়েছি, আমি এবং আমার লাইফকে আমি মিনিংফুলি আমি কি করছি, আমার জীবনযাত্রাকে আমি অর্থবহ করছি, কিন্তু পরের জেনারেশনের জন্য সুযোগ থাকতে হবে না? জি স্যার, অবশ্যই থাকতে হবে। তাদের কি জীবনযাত্রাকে, তাদের জীবনকে মিনিংফুল ডিগনিফাইড করতে হবে না? অবশ্যই তাহলে করতে হবে আমরা স্যার। এখনকার জেনারেশন এমন কোন কাজ করবে না, এমন কোন পরিস্থিতি করবে না যে সুযোগ যেন আমাদের সাথে সাথে সুযোগও শেষ হয়ে যাবে। জি আমরা স্যার। এই সুযোগের ব্যবহার করবো এবং সুযোগটা, অপরচুনিটি গুলো শেষ হয়ে যাবে, সেগুলো আর ভবিষ্যতে থাকবে না, অ্যাভেলেবল থাকবে না। তাহলে এই উন্নয়ন উন্নয়ন নয়। কারণ কি? কারণ আমি খেয়ে পরে, হ্যাঁ, খেয়ে জি পরে স্যার। আমি কবরে চলে যাব আর সুযোগও জি সব স্যার। শেষ করে দিয়ে যাব, দ্যাট ইজ নট ডেভেলপমেন্ট। হ্যাঁ, জি স্যার। সেটাকে এইটাকেই কিন্তু এখন আমরা এই যুগে এসে আমরা এখন সাস্টেইনেবল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলছি, ডেভেলপমেন্ট ঠিক বলতেছি। আছে? জি স্যার। যে ডেভেলপমেন্টটা সাস্টেইন করতে হবে। আমার পুকুরে মাছ আছে, আমার মাছ খাওয়ার সুযোগ আছে, জি স্যার। ঠিক আছে? তাহলে এখন মাছ সব ধরে এমন ভাবে খেয়ে ফেলবো যে আর মাছের ডিমই আর যাতে না থাকে, পোনা না থাকে। জি স্যার। তাহলে পরের জেনারেশন এটা পাবে না, জি স্যার। বা আমি হয়তো বা এক সময় গিয়ে শেষ জীবনে পাবো না, জি স্যার। এরকম তো হতে পারে। তাহলে সেটা যাতে না হয়, তাহলে যে অপরচুনিটি গুলো থাকবে সেগুলো যেন শেষ না হয়, সেগুলো যেন কন্টিনিউড থাকে, চলমান থাকে, যেন আরো বাড়ে, সেগুলো যেন আরো বৃদ্ধি পায়, জি দ্যাট স্যার। ইজ ডেভেলপমেন্ট। হ্যাঁ, এবং এটা হচ্ছে এই এই অপরচুনিটি গুলো কন্টিনিউ থাকাটা হলো অ্যানাদার কি পিলার, আরেকটা স্তম্ভ, তাই না? আবার এই অপরচুনিটি আমি ব্যবহার করতে পারবো না যদি কিনা
আমার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট না হয়, আমার প্রোডাক্টিভিটি না বাড়ে। এই বিষয়ে আগেই তো অনেক কথা আমরা বলেছি, তাই না? জি স্যার। এই যে অমর্ত্য সেনের এবং মাহবুবুল হকের ওনাদের দর্শন আলোচনা করার সময়, তাই না? জি স্যার। যে মানুষের ক্যাপাসিটি থাকতে হবে যাতে তিনি অনেকগুলো অপরচুনিটি থেকে তিনি একটা বেছে নিতে পারেন, হ্যাঁ, এক বা একাধিক অপরচুনিটি বেছে নিতে পারেন এভাবে। আর হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে আরো দু একটা জিনিসের প্রয়োজন হয়, হ্যাঁ, সেটা হচ্ছে এই আমার হাতে যদি এমন হয় যে, আমি একটু উদাহরণ দিয়েই বলি প্রথমত, যে আমার সুস্বাস্থ্য আছে, আমার স্কিল আছে, ঠিক আছে, কিন্তু আমাকে কি করা হলো যে আহ, সুযোগের সংখ্যা বা সুযোগের যে পরিমাণ আছে, হ্যাঁ, সেটা লিমিটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ, জি বা স্যার। লিমিটেড আছে এখন। যদি সুযোগের সংখ্যা যদি কি না থাকে, হ্যাঁ, বেশি না থাকে বা একাধিক না থাকে, আমি আমার স্কিলকে কেন ডেভেলপ করব? আমি এখন একটা কাজ করছি, ঠিক আছে, আমি আমার স্কিলকে ডেভেলপ করলে, আমার শিক্ষাকে বাড়ালে, আমি আমার দক্ষতাকে বৃদ্ধি করলে দেখা যায় যে আমি আরেকটু ভালো ইনকাম করতে পারবো, আরেকটু ভালো থাকতে পারবো, এবং আমার আহ, যে সন্তানাদি আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে আমি আরো ভালোভাবে শিক্ষা দিতে পারবো, তাদেরকে আমি ভালোভাবে স্বাস্থ্য সেবা দিতে পারবো। তাহলে এই যে এই এটা এনলার্জ হতে হয়, হ্যাঁ, বৃদ্ধি পেতে হয়। এতে কি কি হয়? তাহলে আমি নিজে এম্পাওয়ার্ড হই, আমার ক্ষমতায়ন হয়, হ্যাঁ, নিজের জি স্কিল স্যার। ডেভেলপ করা মানে কি, আমি আরো আমার জি স্যার। এম্পাওয়ারমেন্ট হবে না, আমার জি স্যার। ক্ষমতা সক্ষমতা আরো বাড়বে না? তাহলে এইভাবে কি দাঁড়ালো, যখন আমার সুযোগের যখন আমি দেখবো যে আমি স্কিল ডেভেলপ করলে এর পরে আরেকটা ধাপ আছে, আমি এখন যে ধাপে আছি তার জি উপরে স্যার। আরেকটা ধাপ আছে, যেখানে আমি আরো বেশি কিসের সুযোগ পাবো, আমি আরো বেশি আয়ের সুযোগ পাবো, আমি আরো ভালো থাকার সুযোগ পাবো। তাহলে সেইটা যদি না থাকে, হ্যাঁ, তাহলে আমি এই চয়েস করার তো আর আমার কি থাকছে না, সুযোগ থাকছে না, জি স্যার। যে কারণে আমি নিজেকে এম্পাওয়ারও আমি করছি না। জি স্যার। হ্যাঁ, তাহলে এম্পাওয়ার হতে হবে। আবার এটা একটা উল্টা দিকও আছে। উল্টা দিকটা কি, সুযোগ আছে, কিন্তু আমার দক্ষতাটা এমন একটা পর্যায়ে আটকে আছে যেখানে আমার ওই এর উপরে যে এর আরো একটু উচ্চতর যে সুযোগ আছে, অপরচুনিটি, সেটা আমি কি করতে পারছি না, চয়েস করতে চয়েস পারছি না। করতে তাহলে পারবেন। রাষ্ট্রের বা সমাজের এমন একটা প্রক্রিয়া বা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে, এমন একটা কি থাকতে হবে, যাতে আমি উত্তরোত্তর, সেটা ট্রেনিং হতে পারে, সেটা কি মানে শিক্ষা হতে পারে, নানান ভাবে আমি আমার ক্যাপাসিটিকে ডেভেলপ করবে এবং আমি এম্পাওয়ার্ড হব, আমার সক্ষমতা বাড়বে, এবং আমার উচ্চতর যে সুযোগটা আছে সেটাকে আমি চুজ গ্র্যাব করতে করব। পারবেন। জি স্যার। তাহলে এটা কিন্তু একটা দুই দিকের একটা কি আছে এখানে, হ্যাঁ, মানে প্রসেস। হ্যাঁ, মানে দ্বিমুখী একটা প্রসেস, ঠিক আছে, জি স্যার। একটার সাথে আরেকটা কানেক্টেড এভাবে। তাহলে এম্পাওয়ারমেন্ট হচ্ছে অ্যানাদার পিলার, তাই না? জি স্যার। আর কি, যেটা ওই যে আহ, মানে আলোচনা হ্যাঁ, করেছিলেন। আলোচনা হয়েছিল এর মাহবুবুল হকের কিসের সময়, হ্যাঁ, ওনার দর্শন বা থিওরি আলোচনা করার সময়, ঠিক আছে, সেটা হচ্ছে মিউচুয়াল এনরিচমেন্ট। একটা খুবই মানে ওখানে এটা একটা কি ফ্যাক্টর আর কি, মানে মাহবুবুল হকের এবং অমর্ত্য সেনের তাদের দর্শনের মধ্যে, যে ওই যে সমাজ না থাকলে কি থাকে না, মানুষের জীবন অর্থবহ থাকে না। রবিনসন ক্রুশোর জীবন অর্থবহ ছিল না, কারণ জি কি, স্যার। সেখানে তার কোঅপারেশনের সুযোগ ছিল না, জি স্যার। তার সহযোগিতার সুযোগ ছিল না। সহযোগিতা কি, একজন আরেকজনকে হাত ধরে উপরে তুলবে, হাঁটাবে, সেই সহযোগিতার কথা আমরা এখানে বলছি না। জি স্যার। এখানে সহযোগিতা হচ্ছে এই, যে তুমি আমার জন্য ভালো মানের কি তৈরি করবে, একটা আহ, প্রোডাক্ট তৈরি করব, জি যেটা স্যার। আমি কি ভোগ করে আমি আমার লাইফকে কি করব, আরো হ্যাঁ, অর্থবহ আরো করতে পারবেন। অর্থবহ হ্যাঁ। করবো। আমি তোমার জন্য একটা প্রোডাক্ট তৈরি করব, জি যেটা স্যার। তুমি আমার কাছ থেকে পাবে এবং তুমি তোমার জীবনকে সেটা দিয়ে জি স্যার। অর্থবহ করবে, তাই না? এক্সচেঞ্জেস। জাস্ট। এক্সচেঞ্জ, ঠিক আছে, আমি একটা উদাহরণ দিলাম, আরো জি অনেক স্যার। ধরনের কোঅপারেশন আছে, ঠিক জি আছে। স্যার। তাহলে এই কোঅপারেশনের মাধ্যমে কি হবে, একটা মিউচুয়াল এনরিচমেন্ট হয় বা সামষ্টিক উন্নয়ন হয়, ঠিক আছে। তার জি মানে স্যার। হচ্ছে এটা একটা খুব সুন্দর একটা রেগুলেটেড সমাজ ব্যবস্থার মাধ্যমে এটা হওয়া সম্ভব। সেরকম সমাজ ব্যবস্থাও হচ্ছে একটা পিলার। আমাদের অনেক টাকা পয়সা আছে, আমরা অনেকের অনেক অপরচুনিটি আছে, এবং আমরা যার যার মতো, যে যার মতো আমরা কাজ করব, কিন্তু যদি সেটা আমার কাজ, আমার প্রোডাক্ট, আমার উৎপাদন কে ভোগ করবে, হ্যাঁ, তাহলে তার জন্য যদি আমি উৎপাদন না করি, তাহলে তো মানে আমি উৎপাদন করার সময় আমার মাথায় যদি ভোক্তা না থাকে, জি স্যার। তাহলে তো তাহলে উৎপাদনও আমি হবে না। উৎপাদন হবে না, আর আমার উৎপাদনটাও যেমন তেমন হবে আর কি, ঠিক জি আছে। স্যার। এই তাহলে আবার যদি এমন হয় যে না, আমি উৎপাদন করার সময় ওই যিনি হচ্ছেন মানে যারা আমার এই ভোক্তা। প্রোডাক্টটা কনজিউম করবেন, জি হ্যাঁ, স্যার। ভোক্তা, তাদের কল্যাণের কথা মাথায় না রাখলে কিন্তু আবার কোঅপারেশন হয় না, জি স্যার। ঠিক আছে। এখন আমি যদি পচা তেল দিয়ে পেঁয়াজও ভাজি এবং আমি যদি মাথায় না রাখি যে এটা রোজাদাররা এটা খাবে, তাহলে আমি তো কোঅপারেট করলাম না। জি স্যার। তাহলে সোসাইটি হতে গেলে শুধু মানে সরি মানে এই যে মিউচুয়াল এনরিচমেন্ট হতে গেলে একে তো হচ্ছে সোসাইটি থাকতে হয় এবং তাদের মধ্যে কোঅপারেশন থাকতে হয়,
এবং এই কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে, এই কোঅপারেটিভ মানে কিন্তু আবার সমবায় সমিতি না, ঠিক জি আছে, স্যার। এটা হচ্ছে সামষ্টিক কি কোঅপারেশন। হ্যাঁ, তাহলে এমন একটা রাষ্ট্রের মধ্যে আইন শৃঙ্খলা বলি বা আইন কানুন বলি অথবা ভ্যালুস বলি, মূল্যবোধ দিয়ে বলি, এগুলো দিয়ে এমন এক ধরনের সমাজ ব্যবস্থা থাকা দরকার যেখানে কিনা এইভাবে কালেকটিভ কোঅপারেশনের কি দাঁড়ায়, হ্যাঁ, পরিস্থিতি দাঁড়ায়, এবং সেখানেই কিন্তু এইভাবে কি হয়, মানুষের জীবন মিনিংফুল হয় আর কি। হ্যাঁ, জি স্যার। দিস ইজ অ্যানাদার। আবার হচ্ছে যে আমার কি আছে, অপরচুনিটি আছে, সুযোগ আছে, জি আমি সুযোগ পেলামও, কাজের স্যার। সুযোগ আমি পেলামও, আমার স্কিল ডেভেলপমেন্ট হলো, অনেকগুলো সুযোগ আছে। এখন আমি এখান থেকে একটা অপরচুনিটি আমি বেছে নিতে চাচ্ছি, কিন্তু আমাকে কেউ একজন হুমকি ধুমকি দিল যে না তুমি ওইটা নিতে পারবে না, তোমার ওই চাকরিটা নিতে হবে, জি স্যার। বা এইটা করতে পারবে না সেইটা করতে হবে। হ্যাঁ, অথবা তরমুজ আছে বাজারে, কিন্তু তরমুজ তুমি এই যে মানে 80 টাকা কেজি দরে কিনতে হবে, জি স্যার। তাহলে কি দাঁড়ালো, আমি কি ফ্রিলি চুজ করতে পারলাম? না। তরমুজ তোমাকে খেতেই হবে জি হয়তোবা, স্যার। ঠিক আছে, যে আমার বাসা থেকে আমাকে বাচ্চা বলেছে যে না তরমুজ খাবো আমি, এখন তো আমার আবেগ কাজ করছে, আমার জি স্যার। শিশু সন্তানকে তরমুজ খাওয়াতে হবে, জি স্যার। তাই না? তাহলে এখন দেখা গেল সেখানে কি দাঁড়ালো, যে 5টা তরমুজের দোকান আছে, 5টা তরমুজের দোকানে প্রত্যেকটায় 80 টাকা কেজি ধরে বিক্রি করছে, অথচ হওয়ার কথা হচ্ছে 20 টাকা কেজি। জি স্যার। তাহলে কি দাঁড়ালো, এখানে অপরচুনিটি আছে কিন্তু আমি ফ্রিলি চুজ করতে পারলাম না, কারণ কি? কারণ হচ্ছে এখানে ফ্রিলি চুজ করার সুযোগ আমাকে দেওয়া হচ্ছে না। জি স্যার। কারণ কি, সিন্ডিকেট করে বিক্রেতারা তারা কি জি স্যার। করলো, একটা নির্দিষ্ট দাম ধরে, একটা দর ধরে তারা বসে আছে। তাহলে আমি জি স্যার। এখানে, তারা আমাকে ওই দামেই কিনতে তারা আমাকে ফোর্স করলো, জি তারা স্যার। বললো না যেটা কিনতেই হবে, কিন্তু আমি তো আগে থেকেই মোটিভেটেড হয়ে বসে আছি আমাকে তরমুজ কিনতেই হবে, জি স্যার। কিন্তু কিনতে যাওয়ার পরে দেখলাম ওই অবস্থা, তাহলে আমি ফ্রিলি কি করতে পারলাম না, অ্যাক্সেস করতে পারলাম অ্যাক্সেস না করতে ফ্রিলি। পারলাম না, ঠিক আছে। জি স্যার। বা হ্যাঁ, তার মানে এখানে আমার এই চয়েস করার জন্য বা আমার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও আমি চয়েস করার জন্য কি মানে মানে ফ্রিলি চয়েস করার সিকিউরিটিটা এখানে আমার নেই, নেই। ঠিক আছে। জি এরকম স্যার। আর অনেক উদাহরণ হতে পারে। হ্যাঁ, মনে জি করো স্যার। যে তুমি তোমার সন্তানকে স্কুলে পাঠাবে, হুম, জি স্যার। সে একটা প্রাইমারি স্কুল পাশ করেছে, সে হাই স্কুলে যাবে। এখন শহরে একটা স্কুল আছে, গ্রামে একটা স্কুল আছে। জি স্যার। হ্যাঁ, যদিও এটা এভাবে থাকার কথা না, গ্রামের স্কুলটা মান কম, শহরের স্কুলটার মান বেশি, আমরা অনেক জি স্যার। বাস্তবে তাই দেখি, যদিও এরকমটা হওয়ার মানে এটা স্ট্যান্ডার্ড না, ঠিক জি আছে, স্যার। এখানেও ডেভেলপমেন্টে কি আছে, ঘাটতি আছে। ঘাটতি আছে। জি হ্যাঁ, স্যার। তো সেক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ তোমার শহরে একজন শত্রু আছে, জি স্যার। শহরে একটা শত্রু পরিবার আছে যারা কিনা তোমার ছেলের ক্ষতি করতে পারে, এই ধরনের আশঙ্কা তোমার মনের মধ্যে আছে, কিন্তু তোমার অপরচুনিটি কিন্তু আছে এখানে গ্রামের স্কুলও বেছে নেওয়ার, শহরের স্কুলও বেছে নেওয়ার। জি স্যার। কিন্তু দেখা গেল যে তুমি এইখানে ফ্রিলি এই অপরচুনিটি চুজ করতে পারছো না, কেন পারছো না? যে আমার ছেলে তো একা একা স্কুলে যাবে, কোন সময় না একে কিডন্যাপ করে, তার তো ঠিক নাই। ঠিক আছে, তো এইটা ঠেকাবে, বা রাষ্ট্রে এমন পরিস্থিতি আছে বা সমাজে এমন পরিস্থিতি আছে যে আমার ছেলেটা কি হয়ে যেতে পারে, কিডন্যাপড হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে জি এই স্যার। এই ক্ষেত্রে কিন্তু আমার তোমাকে বাধ্য হয়ে তোমার বাড়ির পাশের, হ্যাঁ, কিসের জন্য, ওই মানে গ্রামের ছেলের নিরাপত্তার জন্য বাড়ির পাশের স্কুলটাকেই, গ্রামের স্কুলটাকেই বেছে নিতে হচ্ছে। তাহলে জি এখানে স্যার। কিন্তু তুমি ফ্রিলি চুজ করতে পারলে না। জি তো স্যার। তোমার এইখানে কিন্তু তোমার ছেলের লাইফ কি হচ্ছে না, মিনিংফুল হচ্ছে না, এবং তুমি অশান্তিতে ভুগতেছো, জি স্যার। তাই না? যে জি স্যার। আমি তো ছেলেটারে ভালো জায়গায় পড়াতে পারলাম না, তাহলে এখানে একটু মানে কি মানে লাইফে কোয়ালিটিটা কমে গেল। হ্যাঁ, জি স্যার। দুশ্চিন্তায় পড়লাম, হতাশায় পড়লাম, খারাপ লাগলো, তাই না, কোয়ালিটিটা কি হয়ে গেল, কমে গেল আর কি, এরকম। আবার এমন হতে পারে যে আমি অপরচুনিটি একটা চুজ করেছি, তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, কিন্তু দেখা গেল এখানে এমন একটা পরিস্থিতি বিরাজ করেছে, ছাত্রছাত্রীদের মধ্যে হোক অথবা রাস্তাঘাটে হোক, কোনো না কোনো জায়গায় কিছু মানুষ তোমাকে হুমকি ধুমকি দিচ্ছে যে এই মানে বিশ্ববিদ্যালয়ে এই নদীর ওপার থেকে এপারে আসলে ঠ্যাং ভেঙে দেবো। জি স্যার। তাহলে আমি অপরচুনিটিটা আমি পেয়েছি, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগটা আমি গ্রহণ করেছি, কিন্তু কিন্তু সেটা সিকিউর। সিকিউর না, জি স্যার। নিরাপদ না। যে কোনো সময় আমার পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে, আমার পা বাঁচাতে হলে আমাকে লেখাপড়া বন্ধ করতে হবে। তাহলে এটা তো নিরাপদ না, আমার এই অপরচুনিটিটা, আমার এই সুযোগটা নিরাপদ সুযোগ নয়। তাহলে রাষ্ট্রের এমন ব্যবস্থা থাকতে হবে সমাজে, যেখানে কিনা মানুষ এই অপরচুনিটিটাও ফ্রিলি চুজ করতে পারবে, এবং সেটা চুজ করার পরে সেটা সেফলি কি করতে হবে, আমার কাছ থেকে এই অপরচুনিটি যখন তখন শেষ হয়ে যাবে না, বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে, কেউ বাধা দেবে না। হ্যাঁ, জি একজন স্যার। শ্রমিক তিনি কারখানায় চাকরি পেয়েছে, তাহলে এমন পরিস্থিতি থাকলে মানে এমন পরিস্থিতি থাকা যাবে না যে তার কাছে মনে হবে যে 2 বছর পরে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, আমি কাজ হারাবো। তাহলে এই অপরচুনিটি তো সিকিউরড অপরচুনিটি না, জি ঠিক স্যার। আছে। তাহলে দিস ইজ অ্যানাদার পিলার, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ। হুম, স্যার আমি কিছু পদ্ধতি বা থিওরির কথা জেনেছি, যেমন স্যার গভর্নমেন্ট বেসিক নিডস গুলো পূরণ করবে। এটা স্যার বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকেই দেখা যায়। এই থিওরিগুলো আসলে কি কি, বা এটা স্যার কোন কোন অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পারি?
হ্যাঁ, এগুলো আসলে ওই যে ডেভেলপমেন্টকে বোঝার জন্য বা ডেভেলপমেন্ট অ্যাচিভ করার জন্য কিছু অ্যাপ্রোচ রয়েছে বা কিছু হ্যাঁ, দৃষ্টিভঙ্গি রয়েছে জি স্যার, বা থিওরিও বলা যায়। ইনকাম থিওরি, ওয়েলফেয়ার থিওরি, বেসিক নিডস থিওরি এবং ক্যাপাবিলিটি থিওরি, ঠিক আছে? জি স্যার, এভাবে মানে বলা হয় বা এভাবে মানে এক এক সমাজ বা এক এক দেশ হয়তো এক একভাবে দেখে আর কি, বা এক একভাবে অ্যাচিভ করার চেষ্টা করে। তাহলে এই যে ইনকাম অ্যাপ্রোচটা হচ্ছে এই যে এখানে ডেভেলপমেন্টের সাথে ব্যক্তির অথবা পরিবারের আয়ের একটা সংযোগ তারা স্থাপন করেন, এবং তারা মনে করেন যে ব্যক্তির যদি ইনকাম বাড়ে বা হাউস হোল্ডের যদি ইনকাম বাড়ে, হাউস হোল্ডকে কি বলা হয়, এই যে ফ্যামিলি বা পরিবার বলতে পারি, ঠিক আছে? জি এটা স্যার, ওই যে বাংলায় বলা হয়, পরিভাষায় বলা হয় খানা, আচ্ছা, ঠিক আছে? জি খানা স্যার, শব্দটা বলা, এই খানা মানে খাবার না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, খানা মানে হচ্ছে হাউস হোল্ড জি স্যার, বা একটা গৃহস্থালী বা জি একটা স্যার, পরিবার, ঠিক আছে? এরকম। তো যদি পরিবারের ইনকাম বাড়ে তাহলে ওই পরিবারের মানুষের ডেভেলপমেন্ট হয়, তাদের ফ্রিডম বাড়ে। ফ্রিডম মানে হচ্ছে কি, মানে তারা আরো বেশি স্বাস্থ্য সেবা নিতে পারে, আরো আরো ভালোভাবে শিক্ষা নিতে পারে, আরো বেশি গুডস বা কমোডিটিস তারা কনজামশন করতে পারে, ঠিক আছে? এই জন্য এই তাদের ফ্রিডম বাড়ে, ক্যাপাসিটি বাড়ে যদি ইনকাম বাড়ে আর কি। জি স্যার, এভাবে তাহলে অনেক এই এই থিওরিটি দিয়ে মূলত বলা হচ্ছে যে মানুষের ইনকাম বাড়াও তাহলে ডেভেলপমেন্ট জি হবে। স্যার, এটা হ্যাঁ, অর্থনীতির এটা সাথে একদম হ্যাঁ, ডিরেক্ট অনেকটা রিলেটেড। একেবারে সরাসরি অর্থনীতির বিষয়, এবং মূলত এই অর্থনীতিতে এই একটা ব্যাপারই আছে এরকম যে পারচেজিং ক্যাপাসিটি, মানে জি ক্রয় স্যার, ক্ষমতার উপরে ভিত্তি করে দেখা হয় যে কোন দেশ কত উন্নত বা কোন সমাজ কত উন্নত, জি এভাবেও স্যার, কিন্তু উন্নয়ন মাপা হয়। জি হ্যাঁ, স্যার, দেখা হয় আর কি। এটা মেইনলি ইকোনমিক ম্যাটার, তুমি যে ঠিকই বলেছো। দেন আরেকটা খুব জনপ্রিয় হচ্ছে ওয়েলফেয়ার অ্যাপ্রোচ। ওয়েলফেয়ার মানে হচ্ছে যে কল্যাণ। জি স্যার, ইনকাম বাড়ছে কি বাড়ছে সেটা আমাদের দেখার বিষয় না, প্রবৃদ্ধি হলো কি হলো না সেটা দেখার বিষয় না, বিষয়টা হচ্ছে যে মানুষের কল্যাণ হচ্ছে কিনা, জি স্যার, ওয়েলফেয়ার হচ্ছে কিনা। পৃথিবীতে কয়েকটি দেশ আছে এরকম ওয়েলফেয়ার ইকোনমির দেশ, হ্যাঁ, বা কল্যাণ অর্থনীতির দেশ। হ্যাঁ, তো যতদূর জানি, আমার ভুলও হতে পারে, মানে নিশ্চিত না, যেমন জার্মানি একটা, এবং ব্রিটেন, ঠিক আছে, এগুলো অনেকটাই হচ্ছে কল্যাণ কল্যাণ অর্থনীতির দেশ। অর্থনৈতিক দেশ, এবং স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রি গুলো আছে ও পশ্চিম ইউরোপে, সেগুলো অনেকটা কল্যাণ অর্থনীতির দেশ। নিউজিল্যান্ড আছে, ঠিক আছে? সেখানে কি, যে স্টেট, এখানে স্টেট মানে হচ্ছে রাষ্ট্র, যারা কিনা সমাজের পক্ষে কি করবেন, সমাজের মানুষের জন্য এই যে মানে স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং অন্যান্য যে সমস্ত মৌলিক চাহিদা রয়েছে সেগুলো তারা পূরণ করবে। হ্যাঁ, মানুষ তো করবে, মানুষ তো নিজের শিক্ষা নিজে অর্জন করবে বা নিজের স্বাস্থ্যের সেবা নিজের ক্যাপাসিটি ইনকাম থেকে নেবে। কারো যদি ইনকাম না থাকে, কেউ যদি বেকার থাকেন, তাদের জন্য তারা প্রোভাইড করবেন। হ্যাঁ, একটা কথা আছে, এই যে ব্রিটেনে কেউ কেউ বলে থাকেন আর কি, যে ব্রিটেনে বা ইংল্যান্ডে, সেখানে এরকম মানে অনেকে বলেন যে এই যে জন্ম, মায়ের গর্ভে শিশু সন্তান আসা থেকে কবর পর্যন্ত, এর মধ্যে যা যা দরকার মানুষের সবই রাষ্ট্র প্রোভাইড করে, জি যদি সে স্যার, নিজে অ্যাচিভ করতে না না পারেন। পারে, তাহলে এটা কল্যাণ অর্থনীতি অনেকটা জি সেখানে স্যার, রয়েছে আর কি, হ্যাঁ। এবং এই কারণেই দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওই সব দেশে মাইগ্রেট করতে চায় মানুষ, শ্রমিক হিসেবে জি যেতে স্যার, চায়। ইভেন মানে আমি কোনো কোনো আহ, কাউকে কাউকে চিনতাম যারা ভিসা নিয়ে চলে গেছে, চিন্তা করেছে, মানে সবসময় খুব চেষ্টা করেছে যে এই ইংল্যান্ডে একটু যেতে পারলে হলো কোনোভাবে, মানে ইউনিভার্সিটির একটা ভর্তির কি নিয়ে আহ, কাগজ ভর্তির নিয়ে অফার যেতে নিয়ে হবে, হ্যাঁ, কোনো মতে ওই সীমানায় ঢুকতে পারলে হলো। তারপরে তো হচ্ছে আমি কাজ করতে না পারলে রাষ্ট্র আমাকে ভাতা দিবে, এটা দিবে, সেটা দিবে, জি ঠিক স্যার, আছে? মানে যদি এটা নেগেটিভলি বলছি না, কিন্তু বিষয়টা হচ্ছে এই, আমি উদাহরণ দিলাম আর কি। জি যেহেতু স্যার, আমাদের নিজেদের দেখা শোনা এগুলো, যে যে রাষ্ট্র মানুষের কল্যাণ করবে। হ্যাঁ, কল্যাণ করবে কিভাবে, যে একদম যে মৌলিক যে চাহিদাগুলো আছে সেগুলো রাষ্ট্র পূরণ করবে। যদি সেটা পূরণ করার ব্যবস্থা থাকে এবং সাস্টেইনেবল ব্যবস্থা থাকে, তাহলে কি সেই দেশ উন্নত বা উন্নত হচ্ছে, হ্যাঁ, হিউম্যান ডেভেলপমেন্ট হয়েছে বা হচ্ছে বলা যাবে আর কি। জি স্যার, হ্যাঁ, ওই প্রায় একই রকম, যে বেসিক নিডস অ্যাপ্রোচ, এই দুটার মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। একটা কিন্তু ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ। কল্যাণ, জি স্যার, হ্যাঁ, এটা আর একটু ব্যাপক। বেসিক নিডসটা একটু ন্যারো, একটু সংকীর্ণ, ঠিক আছে? আচ্ছা, ওয়েলফেয়ারের মধ্যে অনেক কিছুই আছে। আর মানে এগুলো ছাড়াও বেসিক নিডস যেমন ফুড, হাউজিং, ওয়াটার সাপ্লাই, এডুকেশন, হেলথ এন্ড স্যানিটেশন। এখন এডুকেশন মানে কিন্তু একেবারে সব 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 এডুকেশন নয়, না, একটা জি নির্দিষ্ট স্যার, লেভেল পর্যন্ত এডুকেশন, প্রাইমারি ঠিক আছে? এডুকেশন হ্যাঁ, বা সেকেন্ডারি এডুকেশন এক্স্যাক্টলি, পর্যন্ত, ঠিক আছে। এরকম স্যানিটেশন, হেলথ, এইসব সার্ভিস, হাউজিং, ফুড, এগুলো রাষ্ট্র প্রোভাইড করবে। এবং জি সেটা স্যার, কি বেসিক পর্যন্ত প্রোভাইড করবে, সব না ঠিক জি আছে, স্যার, বেসিক নিডস হিসেবে প্রোভাইড করবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আরেকটা থিওরি, যে এগুলো প্রোভাইড করলে উন্নত, মানে যে রাষ্ট্র প্রোভাইড করতে পারে বা রাষ্ট্রের ব্যবস্থা আছে, সেই রাষ্ট্র মানবিকভাবে তত উন্নত আর কি, হ্যাঁ। জি স্যার, এই আরেকটা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি আর কি, হ্যাঁ। এই যে এতক্ষণ মাহবুবুল হক এবং অমর্ত্য সেন তারা
যে মানে যে অ্যাপ্রোচটা তারা কি করেছেন, হ্যাঁ, সেটা হচ্ছে যে মানুষের ক্যাপাসিটি ডেভেলপ করো, তার ফ্রিডম বাড়াও, তাহলে সে নিজে থেকে কি করতে পারবে, তার হ্যাঁ, চয়েস গুলা চয়েস সে বেছে নিতে পারবে, ঠিক আছে। এবং ওই সে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে সমাজের সম্পদে একটা ইকুয়াল অ্যাক্সেস থাকা, হ্যাঁ, একটা সম অংশীদারিত্বে থাকা সম্পদে, হ্যাঁ, সম্পদের মালিকানায়। তো এটা হচ্ছে সেই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, এবং এখনকার সময় এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটাকেই হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্রোচ হচ্ছে এটা, হ্যাঁ। জি স্যার। স্যার একটু আগেই বললেন স্যার ডেভেলপমেন্টটা সবসময় পজিটিভ অর্থে ব্যবহৃত হয়। স্যার কিছু বাড়লো কিনা বা ডেভেলপমেন্ট হলো কিনা স্যার এটা কিভাবে বোঝা যায় বা এটার ওয়েজ গুলো আসলে কি কি? হ্যাঁ, মানে ডেভেলপমেন্ট তো সবসময় পজিটিভ, মানে কিছুটা কি হতে হবে, একটা নির্দিষ্ট সময় এক্সিস্টিং কিছুর সাথে যুক্ত হতে হবে, বাড়তে হবে, তাই না? সুতরাং এটা তো মাপতেই হবে যে কতটুকু বাড়লো, আদৌ বাড়লো কিনা ডেভেলপমেন্ট বোঝার জন্য, তাই না? ডেভেলপমেন্ট হচ্ছে কি হয়নি, বা হয়েছে কিনা, হ্যাঁ, বা জি হচ্ছে স্যার। কিনা, ঠিক আছে, এগুলো বোঝার জন্য অবশ্যই একটা মেজারমেন্ট ফর্মুলা থাকতেই হবে। তো মোটামুটি তিন ভাবে কি করা হয়। দুনিয়াব্যাপী সবচেয়ে বেশি জনপ্রিয় যে ফর্মুলা আছে তার মধ্যে তিনটা তোমার সাথে আমি বলছি, হ্যাঁ, এবং এর প্রত্যেকটারই নিজস্ব ফর্মুলা আছে, মানে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন ফর্মুলা এবং ইন্ডিকেটর সূচক ব্যবহার করা হয় আর কি। আচ্ছা। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক। সূচক। জি স্যার এটা এটা আমরা হচ্ছে অনেক শুনি। অনেক, এবং প্রতি হ্যাঁ। বছর এটা যখন ইউএনডিপি এটা করে, হ্যাঁ, যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এবং প্রতি বছরই দেখা যায় যে যখন এই মানব উন্নয়ন সূচক, মাঝে মাঝে বোধহয় দুই একবার মিস হয়েছে, মানে তারা করেনি সম্ভবত, এরকম হবে, মানব উন্নয়ন সূচক যখন প্রকাশ করা হয়, তখন প্রত্যেকটা পত্রিকায় কি করে এটা জি নিয়ে স্যার। ফিচার ছাপায়, রিপোর্ট জি স্যার। ছাপায়, টেলিভিশনে বলে, ঠিক আছে। জি স্যার। এবং টক শোতে দেখবে যে বিশেষ করে অর্থনীতিবিদরা এবং সমাজ বিজ্ঞানীরা তারা জি এটা স্যার। নিয়ে খুব আলাপ আলোচনা করেন, জি ঠিক স্যার। আছে। এবং এটা কিভাবে হয়, একটা র্যাঙ্কিং হয়। জি স্যার। ইউএনডিপি যেসব দেশে কার্যক্রম চালায় বা যেসব দেশের এই ইন্ডেক্সের মধ্যে তারা যেসব দেশকে অন্তর্ভুক্ত করেছে, তাদের মধ্যে একটা র্যাঙ্কিং করে, হ্যাঁ। জি স্যার। আমরা যেরকম রেজাল্ট পাবলিশ হওয়ার পরে র্যাঙ্কিং হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম, তাই না? জি তো স্যার। ওরকম র্যাঙ্কিং করে, এবং সেই র্যাঙ্কিং এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তার মানে যে দেশ একেবারেই কোনো ধরনের কোনো উন্নয়ন নেই সেটা হচ্ছে 0, হ্যাঁ, আসলে বাস্তবে এরকম নেই। এরকম নেই আর কি, আচ্ছা। 0 আসলে নেই। আর সর্বোচ্চ হচ্ছে 1, অনও নেই স্যার। 1ও নেই, কারণ কি উন্নয়নের কোনো শেষ নেই, শেষ নেই। হ্যাঁ। জি স্যার। আর ইন্ডেক্স যেহেতু এটা কম্পারেটিভ, হ্যাঁ, জি স্যার। এই জন্য 1এও যাওয়াটা আসলে অনেকটা অসম্ভব আর কি, ঠিক আচ্ছা। আছে, 1 অ্যাচিভ করা, হ্যাঁ। এই তারে যদি কোনোটা 1 অ্যাচিভ করে থাকে, ওই যে রবীন্দ্রনাথ লিখলে কত পেতের নামে একটা গল্প আছে, সেটা বলবো না, তোমরা ইন্টারনেট থেকে খুঁজে পড়ে নিও, জি ঠিক স্যার। আছে। যে ওই যে রচনা লিখলে 20-এর মধ্যে 20 পাওয়া যায় না, মানে 100% নাম্বার পাওয়া যায় না, ঠিক আছে। জি স্যার। একজন স্টুডেন্ট 100 পেয়ে, সরি 20-এর মধ্যে 20 পেয়ে গেছে, জি স্যার। তাহলে ফার্স্ট বয় যে তার বাবা এসে বলল যে তাহলে এই যে ছোট, তার ছেলে ছোট, হ্যাঁ, তাকে নিয়ে এসেছে যে আমার ছেলে তো ফার্স্ট বয়, ওকে আপনি দিলেন 18, আর ওই ছেলেটা স্কুলে আসে না, তাকে কেন 20 দিলেন, ঠিক আছে। তাহলে জি ওরে স্যার। যদি 20, ও যদি 20 পায়, ওকে যদি 20-এর মধ্যে 20 দেন, তাহলে এই রচনা যদি রবীন্দ্রনাথ লিখতো তাহলে আপনি কত দিতেন? তার 20, রবীন্দ্রনাথ নিশ্চয়ই এর থেকে ভালো লিখতো, জি আর স্যার। ভালো লিখলে তাকে তো 20-এর বেশি দেওয়া লাগবে, নম্বর তো 20, স্যার হ্যাঁ। খুবই মজার। তো ঠিক আছে, তো এইভাবে আমাদের স্কুল নামে একটা গল্পে এইটা আছে আর কি, হ্যাঁ। জি স্যার। তো যাই হোক, এখন এই মানে তাহলে 1 অ্যাচিভ করাটাও আসলে কি অনেকটা অসম্ভব ব্যাপার, জি স্যার। হ্যাঁ। তো এই 0 থেকে 1 এর মধ্যে র্যাঙ্কিং করা হয়, এবং জি যে স্যার। রাষ্ট্র যত বেশি পয়েন্ট পায়, হ্যাঁ, তারা হচ্ছে র্যাঙ্কিং এ 1 নম্বরে থাকে, এইভাবে সিরিয়াল করা হয়। আর এই র্যাঙ্কিং হয় হচ্ছে তিনটা সেক্টরের উপরে পারফরমেন্সের ভিত্তি করে, ঠিক আছে। জি তিনটা স্যার। সেক্টর, একটা হচ্ছে হেলথ, এডুকেশন, আর একটা হচ্ছে ওই যে অ্যাক্সেস টু রিসোর্স, ওই যে রিসার্চ। সেই অমর্ত্য জি সেনের স্যার যে অমর্ত্য তিনটা সেন ফ্যাক্টর, তাই না? ফ্যাক্টর। জি যদিও স্যার। এটা অমর্ত্য সেনের ফ্যাক্টর না, অমর্ত্য সেন এগুলোকে আরো বেশি কি করেছেন, মডিফাই করছি স্যার। মডিফাই করেছেন বা আরো বেশি মানে স্পেসিফাই করেছেন। আর এটা তো মাহবুবুল হক কিন্তু এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের তিনি কিন্তু পায়োনিয়ার, জি হ্যাঁ, স্যার। তিনি হচ্ছেন এটার আবিষ্কর্তা, এবং জি স্যার। তার সাথে আরো তার টিমে আরো অনেক অর্থনীতিবিদ ছিলেন, তারা মিলে এটা তৈরি করেছিলেন, ঠিক আছে। এবং সেখানেই কিন্তু এই তিনটা সেক্টরকে অন্তর্ভুক্ত করা হয়, হ্যাঁ। এখন দেখো, আর এই হেলথ প্রথমেই যে যে সেক্টরটা যেখানে পারফরমেন্স কি করা হয়, মানে অ্যাসেস করা হয় এই ইন্ডেক্স তৈরি করার ক্ষেত্রে বা র্যাঙ্কিং তৈরি করার ক্ষেত্রে, সেটা হচ্ছে হেলথ। তাহলে হচ্ছে সেখানে এই মানে জন্মের পরে যে লাইফ এক্সপেক্টেন্সি, হ্যাঁ, জি এই স্যার। যে গড় আয়ু, হ্যাঁ, ওই সেটাকে বিবেচনায় নেওয়া হয়, যে গড় আয়ুর বা লাইফ এক্সপেক্টেন্সি বেশি হলে সেখানে ডেভেলপমেন্ট বেশি, জি কম স্যার। হলে ডেভেলপমেন্ট কম, হ্যাঁ।
আচ্ছা, আর নলেজের ক্ষেত্রে বা এই যে এডুকেশনের ক্ষেত্রে এটা হচ্ছে যে অ্যাডাল্ট লিটারেসি আর হচ্ছে গ্রোথ এনরোলমেন্ট রেশিও, সরি গ্রস এনরোলমেন্ট রেশিও, হ্যাঁ, জি স্যার। যে স্কুলে ছাত্র ভর্তির যে রেশিও সেটা, হ্যাঁ, এটা একটু আমরা এখানে একটু বেশি আলোচনা না করি। স্যার, এটা তোমরা মোটামুটি বোধহয় জিওমেট্রিক্যাল বিষয়। হ্যাঁ, হ্যাঁ। এটা একটু তোমরা একটু ভালো করে যদি আরো জানতে চাও বুঝতে চাও একটু দেখে নিও, হ্যাঁ, জি স্যার। ইন্টারনেটে অনেক তথ্য পাওয়া যায় এই বিষয়ে। তারপর হচ্ছে এই যে ইকুইটেবল বা ইকুয়াল অ্যাক্সেস টু রিসোর্স আছে কিনা সেটা ডিটারমাইন করা হয় পারচেজিং পাওয়ার দিয়ে। ওই যে আমরা একটু আগে একটা পয়েন্টে বলছিলাম যে হ্যাঁ, ক্রয় ক্ষমতা বাড়লে কি বাড়ে, হ্যাঁ, জি ক্রয় স্যার। ক্ষমতা বাড়লে হচ্ছে ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্ট হ্যাঁ, হয়। সেরকম একটা ব্যাপার। তাহলে এখানে আসলে কেন পারচেজিং পাওয়ারকে ওই দৃষ্টিকোণ থেকে রাখা হয়নি, এখানে পারচেজিং পাওয়ারকে অ্যাসেস করা হয় এই কারণে যে যার ক্রয় ক্ষমতা বেশি সে কিন্তু বেশি বেশি কি করতে পারবেন, বেশি স্বাস্থ্য সেবা নিতে পারবেন, আরো জি স্যার। উন্নত স্বাস্থ্য সেবা নিতে পারবেন, তারপরে উন্নত গুডস তিনি ভোগ করতে পারবেন, তার এই যে মানে শিশুদেরকে বা সন্তানদেরকে আরো ভালো লেখাপড়া করাতে পারবেন, শিক্ষা দিতে পারবেন, ঠিক আছে। জি স্যার। এই জন্য যে পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা আহ, আহ, বেশি হলে তারা কি তাদের লাইফের মিনিং ফুল হওয়াটাও আরো বেড়ে যায় আর কি, ঠিক আছে। জি এইভাবে স্যার। কিন্তু এই ইন্ডেক্সকে কি করা হয়, মানে এই পয়েন্ট গুলোকে বা এই সেক্টর গুলোকে অ্যাসেস করা হয়। জি স্যার। হুম, স্যার, এই কারণেই বোধহয় আমি গত কালকেরই একটা রিপোর্ট পড়তেছিলাম, সেখানে দেখলাম কাতারের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে যে 94,000 টাকা, আর সিঙ্গাপুরের হচ্ছে 92,000 টাকা পার ক্যাপিটা হুম, ইনকাম। হুম, বাট র্যাঙ্কিং এ যে দেখা গেল যে কাতার 41st, হুম। আর সিঙ্গাপুর হচ্ছে নাইন। নাইনথ। হ্যাঁ, তাহলে দেখা গেল যে স্যার ওদের হয়তো বা ইকোনমিক দিকটা ভালো, বাট অন্য দুইটা ফ্যাক্টর বা দেখা গেল হেলথ এবং এডুকেশন এটা ভালো না, সেই কারণে কাতার চলে গেল 40 অনে, হুম, আর সিঙ্গাপুর চলে আসলো 9। হ্যাঁ, মানে এই যে তিনটা হ্যাঁ, সেক্টরেই কি কি থাকতে হয়, তিনটা মানে সেক্টরে হ্যাঁ সমানভাবে অনেকটা, হ্যাঁ, হ্যাঁ, মানে সিনক্রোনাইজড একটা মানে ভ্যালু থাকতে ভ্যালু হয় আর থাকতে কি, হবে। হ্যাঁ, জি স্যার। বা কনফর্মিং ভ্যালু থাকতে হয় আর কি, এরকম। আবার এমনও হতে পারে যে সিঙ্গাপুরে দেখা গেছে যে তাদের পার ক্যাপিটা ইনকাম হ্যাঁ, কাতারের চাইতে কম, বাট কিন্তু দেখা গেল তাদের ইকুয়ালি সমান হ্যাঁ ওই যে আছে। রিসোর্স অ্যাক্সেসিবিলিটি তাদের অনেক বেশি আছে, কারণ জি তাদের স্যার। সাধারণ মানুষের পার্চেজিং ক্যাপাসিটি ওই বেশি। কাতারের সাধারণ মানুষের পার্চেজিং ক্যাপাসিটির ক্যাপাসিটি থেকে থেকে বেশি বেশি। অনেক, জি হ্যাঁ, স্যার। সেটাও হতে পারে কিন্তু, ঠিক আছে, জি কারণ স্যার। কাতারে তো মহা ধনী মানুষ আছে, আবার আবার গরিব মানুষও আছে, এদের মধ্যে গড় করলে না পার ক্যাপিটা হয়, জি স্যার। ঠিক আছে। কিন্তু সিঙ্গাপুরে এই সম্পদের যে মালিকানা, সেইখানে মালিকানার মধ্যে পার্থক্যটা কম। জি স্যার। কেউ মানে খুব খুব অল্প মানুষ ধনী অনেক নয়। বেশি ধনী, হ্যাঁ, আর অনেক বেশি মানুষ অনেক বেশি গরিব এমনটা না, এমনটা না। হ্যাঁ, জি যে স্যার। সাধারণ মানুষের মধ্যেও তাদের একটা স্ট্যান্ডার্ড আছে, তাদের ইনকামের একটা স্ট্যান্ডার্ড আছে এবং তাদের পার্চেজিং ক্যাপাসিটি বেশি, হ্যাঁ, জি অন্যদের স্যার। তুলনায়। এটাই আর কি। আর এই যে দেখো এটা কিন্তু আরেকটা ওয়ে, ঠিক আছে, যেটা একটু আগে বললাম যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আর এটা হচ্ছে জি স্যার। হিউম্যান পোভার্টি ইন্ডেক্স, এটা উল্টা। জি স্যার। মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের উল্টো, এটাও কিন্তু ইউএনডিপি প্রতি বছর এই মানে হিউম্যান পোভার্টি ইন্ডেক্সও কি করে, প্রকাশ করে, ঠিক জি আছে, স্যার। একসাথেই দুইটা প্রকাশ করে, পাবলিশ করে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এবং হিউম্যান পোভার্টি ইন্ডেক্স, ঠিক আছে, এই জি স্যার। দারিদ্র কি সূচক, হ্যাঁ, মানব দারিদ্র সূচক প্রকাশ করে। এবং সেটা কিভাবে হয়, এটা হচ্ছে যে লিমিটেশন গুলো এখানে মাপা হয়, জি স্যার। হ্যাঁ, খামতির দিক বা যেগুলো হচ্ছে কি লিমিটেড, হ্যাঁ, হ্যাঁ, যে সমস্যাটা কোন কোন আসলে কোথায়? সমস্যাগুলো আছে, ঠিক আছে, জি সেগুলোকে স্যার। পরিমাপ করা হয়। তাহলে যেসব দেশে ওই যে সেক্টর গুলোতে এই, পরিমাপ করা হয়, সেসব দেশে যেসব দেশে ওইগুলোতে প্রবলেম বেশি, জি তারা স্যার। র্যাঙ্কিং এ কি আগায় থাকে, থাকে। এগিয়ে থাকে। হ্যাঁ, আর ১, ২, ৩। হ্যাঁ, ডেভেলপমেন্ট ইন্ডেক্সে হচ্ছে ওই পজিটিভ দিকগুলো মেপে র্যাঙ্কিং করা হয়, র‍্যাংকিং করা আর হয়। এখানে হলো নেগেটিভ দিকগুলো মেপে র‍্যাংকিং র্যাঙ্কিং করা করা হয়, হয়। উল্টো, জি স্যার। ঠিক আছে, উল্টো। এবং এই জন্য দেখা যাচ্ছে যে এখানে এই তোমার মানে যে, বেসিক কিছু। হ্যাঁ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যে দেশগুলো শেষের দিকে থাকে, জি স্যার। র্যাঙ্কিং এর শেষের দিকে, এই পোভার্টি ইন্ডেক্সে আবার তাদের তারা অনেকগুলো র্যাঙ্কিং এ প্রথম দিকে থাকে, জি স্যার। হ্যাঁ, উল্টো যেহেতু আর কি মাপা হয়, যেহেতু উল্টো ভাবে বা উল্টো দৃষ্টিকোণ থেকে, এই জন্য। এবং এখানে হচ্ছে আহ অনেক কয়েকটা ইন্ডিকেটর এখানে মাপা হয় বা অ্যাসেস করা হয়। একটা হচ্ছে যে 40 বছর পর্যন্ত বাঁচতে পারবে বা 40 বছর পর্যন্ত লাইফ এক্সপেক্টেন্সি নাই, আছে কিনা, ঠিক আছে। যদি যে দেশের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বা গড় ওই 40 বছরের যত কম, তারা কিন্তু এই ইন্ডেক্সে তত আগানো, জি স্যার। পোভার্টি ইন্ডেক্সে তত আগানো, তাই জি না, স্যার। ঠিক আছে, যেহেতু নেগেটিভ মাথায় জি রাখতে স্যার। হবে, হ্যাঁ। আবার অ্যাডাল্ট লিটারেসি রেট, জি অ্যাডাল্ট স্যার। লিটারেসি রেটে যে মানে যে দেশে রেট যত কম তারা এখানে আগানো, হ্যাঁ, এই জি স্যার। ইন্ডেক্সে আগানো।
তারপরে হচ্ছে যে এই পরিষ্কার অথবা সুপেয় পানিতে যাদের অ্যাক্সেসিবিলিটি কম তারা এখানে আগানো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে মানে আন্ডারওয়েট শিশু যারা, হ্যাঁ, জি স্যার। মানে ওজনে কম শিশু জন্ম থেকে বা জন্মের পরে, হ্যাঁ পুষ্টিহীন হ্যাঁ বলা তো অপুষ্টি, এরকম হ্যাঁ জি। অপুষ্টিতে ভোগা শিশু বা ওজনে কম শিশুর সংখ্যা যেখানে বেশি তারা হচ্ছে এই ইন্ডেক্সে সেই সব দেশে আগানো থাকে। তবে এই এই দুটো মিলিয়ে কিন্তু অ্যাকচুয়ালি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এবং এই হিউম্যান পভার্টি পভার্টি ইন্ডেক্স, ইন্ডেক্স। এই দুটো মিলিয়ে কি করা হয়, মানে ডেভেলপমেন্টকে পরিমাপ করা হয় বা জি বোঝার স্যার। চেষ্টা করা হয় আর কি। হ্যাঁ, আর তুমি নিশ্চয়ই জানো যে একটা চমৎকার একটা আইডিয়া কিন্তু আমাদের আগে থেকেই ছিল, কিন্তু সেটা ওভাবে কি হয়নি, মানে ওইভাবে, ফ্লারিশ হয়নি হ্যাঁ স্যার। মানে রাষ্ট্রীয়ভাবে অনেক কখনো আসেনি, যেটা কিনা ভুটান সর্বপ্রথম সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে এই পদ্ধতিটা তারা গ্রহণ করেছে। জি হ্যাঁ, স্যার। তারা তাদের দেশের উন্নতি মাপে সুখের মাপকাঠিতে। জি স্যার। ঠিক আছে, কে সুখের কত মাপকাঠি, সুখী। ওই যে হ্যাঁ ওই দেখো এখানে কিন্তু মিল আছে, সেই ওই মাহবুবুল হক আর অমর্ত্য সেনের সে মিল আছে। জি মিনিংফুল স্যার। লাইফ কখন হয়, যখন আমি সুখী। জীবনে সুখ অনুভব করব, জি স্যার। তাই না, তখনই আর কিছু লাগে না। আমি সুখী মানে আমার লাইফ মিনিংফুল, আর কোনো কথা নেই, জি তাই স্যার। না, এরকম। এখন মনে করো যে ওই যে সাইবেরিয়ান হাঁসের বুকের পালক দিয়ে তৈরি করা বিছানায় আমি শুই কিন্তু ঘুম আসে না, জি স্যার। তাই না, আমার পয়সা পাতির অভাব নাই, কিন্তু আমি এখন আমার রসমালাই খেতে ইচ্ছা করছে, আমি খেতে পারি না, আমার ডায়াবেটিস আছে। জি স্যার। ঠিক আছে, এই যে নানান মানে নানা ধরনের যে লিমিটেশন, সীমাবদ্ধতা, যেগুলো জি স্যার। আমাদেরকে কি সুখ কেড়ে নেয়, জি অথবা স্যার। রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, জি স্যার। আমার বাসায় বা আমার বাড়িতে কিছু সম্পদ আছে অল্প পয়সার ছোটখাটো, যেটা কিনা আমি হারাতে চাই না, জি স্যার। তাহলে আমাকে রাতে কয়েকবার ঘুম ভাঙতে হয়। হ্যাঁ, জি স্যার। রাতের মধ্যে আমার জেগে দেখতে হয় যে চোর আসলো কিনা। ঠিক জি আছে, স্যার। এই যে মানে এগুলো সম্পদ থাকলেই যে হ্যাপি থাকবে, পার ক্যাপিটা ইনকাম বাড়লেই যে মানুষ হ্যাপি হবে, হ্যাঁ এমনটা না। তবে শুধু সেটা ব্যক্তির দিক না, ভুটান বরং তারা কি করে, তারা পুরো কালেকটিভলি তারা হিসাব করে, জি স্যার। হ্যাঁ, যে আমাদের জাতিগতভাবে আমরা জাতীয়ভাবে সুখী কিনা, শুধু জি স্যার। ব্যক্তি না, ব্যক্তি সুখী হলেই চলবে না। ঠিক আছে, এই জন্য এটা বলে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। জি স্যার। হ্যাঁ, এটা খুবই মজার একটা মজার ব্যাপার খুবই, ঠিক আছে। এবং এর থেকে আমার মনে হয় না যে এর থেকে ভালো আর কোনো মানে ই হ্যাঁ, হতে পারে আর কি, স্ট্যান্ডার্ড হতে পারে স্ট্যান্ডার্ড স্যার। হতে পারে যে কোনো দেশ বা কোনো সমাজ উন্নত হ্যাঁ। কিনা। হ্যাঁ, কারণ আসলে সুখের চাইতে তো আর বড় কিছু আর জি নেই, স্যার। ঠিক আছে, এই জন্য। এবং এই তারা কিন্তু পুরোটাই, আমরা ওই শুরুর দিকে আমরা বলেছিলাম, তোমার মনে আছে যে ডেভেলপমেন্টকে কোয়ালিটেটিভ ওয়েতে দেখা হয়, জি স্যার। তাহলে সুখের চাইতে তো কোয়ালিটেটিভ বা আর কোয়ালিটি আর কিছুই কোনো হতে কিছু পারে নেই, না আর স্যার। কিছু হতে পারে না, তাই না। তাহলে যদিও এটা একমাত্র ভুটান কি করছে, মানে হ্যাঁ। এই গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্স তারা কি করে প্রকাশ করে, বা তারা তারা নিজেরা নিজেদের অভ্যন্তরীণ উন্নতি মাপার চেষ্টা করে এটা দিয়ে, জি যদিও স্যার। একমাত্র ভুটান করে, কিন্তু তারপরে এটা সিগনিফিক্যান্ট, মিনিংফুল। হ্যাঁ। এই জন্য মিনিংফুল যে ভবিষ্যতে হয়তো বা অন্য অনেক দেশও এটাকে গ্রহণ করতে পারে। জি স্যার। হ্যাঁ, এই তবে অন্য একটা দিক থেকে মিনিংফুল এই জন্য, ওই যে বললাম, হ্যাঁ, যে ডিগনিফাইড এবং মিনিংফুল লাইফ হতে পারে একমাত্র কিসের মাধ্যমে, সবচেয়ে বেশি মিনিংফুল হতে পারে আমি যদি, মানুষ যদি বেশি সুখী হয়, জি স্যার। এবং সেটা একজন দুজন সুখী হলে চলবে না, পুরো সোসাইটি। সামষ্টিকভাবে হ্যাঁ। সুখী হতে হবে। হ্যাঁ, জি তাহলেই স্যার। শুধুমাত্র এই মানে কি হতে পারে, মিনিংফুল লাইফ হতে পারে। কারণ আমি সুখী তুমি অসুখী, তোমার অসুখ যে কখন আমাকে অসুখী করে দেবে, বা আমার জি অসুখ স্যার। তোমাকে কখন অসুখী করে দেবে সেটা বলা যায়। সুতরাং সবাই সুখী না হলে কি করা যাবে না, হ্যাঁ, সবাই সুখী না হলে সেটাকে ওই একজন দুজন অল্প অর্ধেক মানুষের সুখ দিয়ে এই কি মাপা যাবে না, ওয়েলফেয়ার অথবা ডেভেলপমেন্ট মাপা যাবে না। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, এরকম। স্যার যেহেতু ইউএনডিপির এটা একটা মেজারমেন্ট স্ট্যান্ডার্ড আছে, তাহলে স্যার এই এই বিভিন্ন দেশকে কিভাবে ক্যাটাগরাইজ করে বা হুম, বিভিন্ন গ্রুপে কিভাবে স্যার এটাকে ভাগ করে? আচ্ছা। এখন তো হচ্ছে ইউএনডিপি তো কম্পারেটিভলি করে অনেকগুলো দেশকে নিয়ে, তাই না। ঠিক আছে, এই মুহূর্তে সংখ্যাটা আমি বলতে পারছি না। তো এই বিভিন্ন দেশের অগ্রগতি মানে উন্নয়নে অগ্রগতি কি করার জন্য, তারা বোঝার জন্য, হ্যাঁ তারা কি করে, এক 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 লেভেলের উন্নত দেশকে তারা এক এক গ্রুপে কি করে বিভক্ত করে, এইভাবে চারটা গ্রুপ আছে। এখন এখানে একটা কিছু মজার ফাইন্ডিংস আছে, সেটা আগে বলে নেই। হ্যাঁ, কিছু মজার ফাইন্ডিংস হচ্ছে এই যে, ওই যে বলছিলাম যে সম্পদের সাথে, হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়ন উন্নতির সাথে সবসময় কি এই হিউম্যান ডেভেলপমেন্ট কি করে না, বা সম্পদের সাথে শক্তিমত্তার সাথে এই মানবিক উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট যে সবসময় সম্পর্ক নেই, সেরকম একটা ফাইন্ডিংস কিন্তু এখানে
ইউএনডিপির এই এই মানে বিভিন্ন দেশকে ক্যাটাগরাইজ করা এবং কম্পারেটিভ স্টাডি করার মধ্যে কিন্তু তারা পেয়েছে ফাইন্ডিং টেবিল। এটা এইরকম যে রাষ্ট্র কত বড়, আয়তনে কত বড়, এটার সাথে কিন্তু ডেভেলপমেন্টের খুব একটা সম্পর্ক নেই। হ্যাঁ, আবার দেখা যায় যে ওই মাথাপিছু আয়ের সাথেও সবসময় এই হিউম্যান ডেভেলপমেন্টের রিলেশনশিপ নেই। ঠিক আছে, হ্যাঁ, এটা একটু পরেই আমরা দেখবো যে ওরা গ্রুপ করেছে কিভাবে, সেটা আমরা একটু আলোচনা করবো একটু পরেই। হ্যাঁ, আর এই যেমন অস্ট্রেলিয়া অনেক বড় দেশ, যুক্তরাষ্ট্র অনেক বড় দেশ, এগুলো কিন্তু উন্নত। ঠিক আছে, কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক দিয়ে তারা যে এক নম্বরে, বা চায়না অনেক বড় দেশ, ঠিক আছে, ইন্ডিয়া অনেক বড় দেশ, কিন্তু তার মানে এই নয় যে তারা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে তাদের মধ্যে তারা এক নম্বরে আছে সব সময়, এমনটা না কিন্তু। এরকম ওই যে সাইজের দিক দিয়ে, ওই টেরিটোরিয়াল সাইজ থেকে শুরু করে ইকোনমির সাইজ, হ্যাঁ, এই পার ক্যাপিটা ইনকাম, জিডিপি, জিএনপি, এগুলোর সাথে সবসময় সম্পর্ক থাকে না আর কি। ঠিক আছে, আবার তাদের এও ফাইন্ডিং আছে যে সংস্কৃতি, মানে সংস্কৃতি বলতে যে ভাষা, তারপরে খাদ্য, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে জীবনযাপন, যে প্রথা, হ্যাঁ, ট্র্যাডিশন, এগুলোর সাথেও ডেভেলপমেন্টের সম্পর্ক নেই। তবে এখানে একটু ব্যাপার আছে, ওই যে ইউএনডিপি যে দৃষ্টিকোণ থেকে এটাকে বিবেচনা করে, সেক্ষেত্রে কালচারের সাথে সম্পর্ক নেই বলে সেখানে ফাইন্ডিংস আছে। কিন্তু অন্য আবার, হ্যাঁ, সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বা নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে কিন্তু আবার ডেভেলপমেন্টের সাথে কি আছে, মানে হিউম্যান ডেভেলপমেন্টের সাথে কালচারের একটা বড় সম্পর্ক আছে এবং কালচার ম্যাটার্স। ঠিক আছে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সংস্কৃতি একটা বড় ফ্যাক্টরের ভূমিকা পালন করে, সেটা অন্য দৃষ্টিকোণ থেকে, মানে ইউএনডিপি যে ইন্ডেক্সে বা যেভাবে মেজার করে সেই দৃষ্টিকোণ থেকে না। ঠিক, আবার ধর্ম বিশ্বাস, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে এক এক সমাজের এক এক কাঠামো, সামাজিক কাঠামো, এগুলো কি করে না, এই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ফ্যাক্টর হিসেবে কাজ করে না বা খুব একটা ভূমিকা রাখে না। হ্যাঁ, তো বরং কি হয় যে রাষ্ট্র তার মানে জনগণের ট্যাক্সের টাকা, ঠিক আছে, বা রাষ্ট্র কোন কোন খাতে ফাইন্যান্স করে, বিনিয়োগ করে, কোন কোন খাতে খরচ করে, সেটার উপরে ডিপেন্ড করে হিউম্যান ডেভেলপমেন্ট। ঠিক আছে, হ্যাঁ, যেমন দেখো, যেমন সোশ্যাল সেক্টর কি, যে যেখানে মানুষ বেকার ভাতা, এগুলো সোশ্যাল সেক্টরের মধ্যে পড়ে। প্রতিবন্ধী যারা, তারপরে মানে ডেস্টিটিউট উইমেন, হ্যাঁ, এজ ওল্ড পারসন, অনেক বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে, তারপরে হচ্ছে দুর্ঘটনার শিকার হলে, হ্যাঁ, তাদের ওয়েলফেয়ার, হ্যাঁ, কেউ চাকরি হারালে তার জীবনযাপনের জন্য তাকে কি দেওয়া, হ্যাঁ, সিকিউরিটি দেওয়া। ঠিক আছে, এই যে এই বিষয়গুলো হচ্ছে সোশ্যাল সেক্টর। এগুলোতে যেসব রাষ্ট্র বেশি বিনিয়োগ করে, ব্যয় করে, হ্যাঁ, সেটার উপরে ডিপেন্ড করে ওই রাষ্ট্র বেশি মানে ডেভেলপড কিনা হিউম্যান ডেভেলপমেন্টের ইন্ডেক্সের দৃষ্টিকোণ থেকে। দেন পলিটিক্যাল এনভায়রনমেন্ট একটা খুব বড় ফ্যাক্টর। যেসব দেশে এই রাজনৈতিক ব্যবস্থা টার্ময়েল কম, হ্যাঁ, স্থিতিশীলতা বেশি, তারা তাদের ডেভেলপমেন্টটা সুষম হয় এবং তাদের ডেভেলপমেন্টটা বেশি। ঠিক আছে, মানুষের ফ্রিডম কোন লেভেলের আছে, যে দেশের মানুষের বা যে সমাজের মানুষের কি মানে ফ্রিডম বেশি, এবং যে দেশের মানুষের রাষ্ট্রীয় সম্পদে, সামাজিক সম্পদে কি আছে, হ্যাঁ, এই যে ইকুইটেবল অ্যাক্সেস আছে বা শেয়ার আছে, এগুলোই হচ্ছে মূলত কি এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দিয়ে আমরা এই তত্ত্বগুলো কিন্তু আগে আমরা আলোচনা করেছি যে এই জিনিসগুলো থাকতে হয় ডেভেলপড হতে হলে, তাই না, হিউম্যান ডেভেলপমেন্টকে বাড়াতে হলে। হ্যাঁ, সেগুলোই কিন্তু আলটিমেটলি এই কি হয়েছে, মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মাধ্যমে ইন্টারন্যাশনাল কম্পারিজন, মানে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের তুলনা করতে গিয়ে এগুলো ফাইন্ডিংস এসছে আর কি। হ্যাঁ, এখন দেখো এই ইউএনডিপি যে আগেই বললাম যে চারটা ভাগে ভাগ করেছে বা চারটা গ্রুপে ভাগ করেছে রাষ্ট্রগুলোকে। প্রথম গ্রুপের মধ্যে হচ্ছে যেগুলো কিনা অধিক উন্নত দেশ, হ্যাঁ, অধিক উন্নত দেশ বা হাই লেভেল ডেভেলপড যে সমস্ত দেশ, সেগুলোর স্কোর হচ্ছে যারা কিনা 0.801 এর উপরে। জি স্যার, যেহেতু এটা স্ট্যান্ডার্ড 1 পর্যন্ত, 1 পর্যন্ত যেহেতু, ঠিক আছে, তাহলে 0.801 থেকে তার উপরে যেসব রাষ্ট্র স্কোর পায় বা সেগুলো হচ্ছে মানে অধিক উন্নত দেশ। ঠিক আছে, মানে হিউম্যান ডেভেলপমেন্টের দিক থেকে সবচেয়ে উন্নত দেশ। এবার এরকম 49টা কান্ট্রি আছে মানে বর্তমান সময়ে, ঠিক আছে, যে যারা কিনা অধিক উন্নত দেশ। এখানে দেখবে তালিকা আছে একটা, ঠিক আছে, যে নরওয়ে, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড। তাহলে নরওয়ে 1 নম্বরে। আচ্ছা, নরওয়ে কতটুক দেশ?
খুবই ছোট। আবার আমরা জানি যে নরওয়ে কি বলা হয়, ধীবরের ধীবরের দেশ। দেশ, মানে কি জেলেদের দেশ। জি হ্যাঁ স্যার। তারা কি মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে, তাই না? তাদের জি প্রধান স্যার। অর্থনীতি হচ্ছে মাছ ধরা, যদিও তারা সমুদ্রে মাছ ধরে। জি হ্যাঁ, স্যার। কিন্তু তারপরে এই যে বাংলাদেশের জেলে জেলে পেশার যারা, হ্যাঁ, জি স্যার। আর নরওয়ের জেলে পেশা, তাহলে এই দুই জেলের মধ্যে কি আছে, আকাশ পাতাল ব্যবধান আছে না? জি স্যার। তাহলে নরওয়ে 1 নম্বর, তার মানে মানে ধরে নিতে পারি যে আমরা নরওয়ে হচ্ছে মানে মানব উন্নয়নের দিক থেকে সবচেয়ে, উপরে। তারা সবচেয়ে বেশি উন্নত দেশ। জি স্যার। তার মানে বোঝা যাচ্ছে যে নরওয়ের রাষ্ট্র ব্যবস্থা এমন যে সেখানে হেলথ সার্ভিস খুব জি স্যার। উন্নত, মানুষের মানে সুস্বাস্থ্যের অধিকারী, হ্যাঁ, জি স্যার। এবং সেরকম এডুকেশনে। ব্যবস্থা হ্যাঁ। রেখেছে। তারা এডুকেটেড, হ্যাঁ, জি স্যার। এডুকেটেড মানে যে সবাই গ্রাজুয়েট হতে হবে হ্যাঁ। এমনটা কথা না, জি তাই না? স্যার। ওই যে নিজে ফ্রিডম অর্জন হ্যাঁ। করতে গেলে যে যতটুকু এডুকেশন দরকার। দরকার, ঠিক আছে, এরকম। আর হচ্ছে তাদের সবচেয়ে বড় যে জিনিসটা হ্যাঁ। বারবার বলি, জি সেটা স্যার। হচ্ছে যে নরওয়ের যে জাতীয় সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদে মানুষের কি আছে, সবার অ্যাক্সেস আছে। হ্যাঁ, অ্যাক্সেস আছে, এবং ইকুইটেবল। অনেকটা, হ্যাঁ, হ্যাঁ। অনেকটা ইকুইটেবল তাদের শেয়ার আছে, হ্যাঁ, জি স্যার। ইকুইটেবল মালিকানা আছে এটা। দেন অস্ট্রেলিয়া, এখানে কিন্তু আবার কি, অস্ট্রেলিয়া বড় দেশ, আবার ঠিকই হ্যাঁ। আবার মানব উন্নয়নের দিক থেকে উন্নত। পরে আবার নেদারল্যান্ডস আবার খুবই ছোট দেশ, তাই না? কিন্তু জি স্যার। তারপরেও কিন্তু সেখানে তারা মানবিকভাবে অনেক উন্নত, ঠিক আছে, মানব উন্নয়নের দিক থেকে। ইউনাইটেড স্টেটস বড় দেশ, মজার বিষয়, আমেরিকা হচ্ছে বিশ্ব মোড়ল বলা হয়, তাই জি না, স্যার। সবচেয়ে শক্তিশালী দেশ এবং সবচেয়ে বড় অর্থনীতির দেশ। যদিও ইদানিং পার্চেজিং ক্যাপাসিটির দৃষ্টিকোণ থেকে চায়না এখন 1 নম্বর জি অর্থনীতি, স্যার। ঠিক আছে। তারপরেও ইউনাইটেড স্টেটস এখনো বৃহত্তম অর্থনীতির দেশ অন্য সব দৃষ্টিকোণ থেকে, তাই না? তারপরেও কিন্তু এত বড় অর্থনীতির দেশ, এত বড় শক্তিশালী দেশ, পৃথিবীর সবচাইতে বড় সামরিক বাহিনী, ক্ষমতাশালী, একে মারে ওকে ধরে, ওখানে হামলা করে, এটা করে সেটা করে, তাই না? জি স্যার। দেশে দেশে তারা সরকার পরিবর্তন করে ফেলে, এত কিছু করে ফেলে, অথচ তারা মানব উন্নয়নের দৃষ্টিকোণ থেকে কিন্তু 1 নম্বরে না। নেই। কারণ কি, সেখানে ওই ইনকাম ডিসপ্যারিটি আছে, তাদের সম্পদে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন নেই সমস্যা আছে। পুরোপুরি, জি তাই না? স্যার। এরকম। নিউজিল্যান্ড ছোট দেশ, তারপরও কানাডা বড় দেশ, তারপরও তারা কি, আমাদের আয়ারল্যান্ড লিস্টে স্যার সব, লিস্টেনস্টাইনের নামটা থেকে সবথেকে হ্যাঁ, এই বেশি যে অবাক লিচেনস্টাইনটা হয়েছে। হচ্ছে সবচেয়ে অবাক করার ব্যাপার, তাই না, আমাদের কাছে মনে হবে। হ্যাঁ জি স্যার। তারা ইসে তো ইউরোপের ম্যাপে বা ওয়ার্ল্ড ম্যাপে লিচেনস্টাইনকে খুঁজেও পাওয়া যাবে না, জি স্যার। ঠিক আছে। তারপরও তারা কি, ইভেন যে সবচেয়ে ছোট দেশ পৃথিবীতে, জি স্যার। ভ্যাটিকান বাদে, জি স্যার। ভ্যাটিকান ছাড়া যে অন্য দেশ যে হ্যাঁ। দেশগুলো আছে তার মধ্যে কি, এই যে মাল্টা আছে, জি তাই স্যার। না, তারপরে আরো যেন কি কি, এই মানে এগুলো ইউরোপের দেশ, জি ছোট স্যার। ছোট 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 দেশ, কিন্তু তারপরেও সেগুলো অনেক বেশি হিউম্যান ডেভেলপমেন্টের দিক থেকে অনেক উন্নত দেশ। উন্নত। কারণ জি কি, স্যার। তাদের মধ্যে এই যে সুযোগের সমতা আছে, তাদের মধ্যে এই মানে শিক্ষায় রাষ্ট্র বিনিয়োগ করে, তাই না, নানান কিছু জি স্যার। এরকম। আরো আছে জার্মানি, সুইডেন। এরা কি করে, এরা কেন, দেখা গেল যে এরা হেলথ কেয়ারে অনেক বেশি গুরুত্ব দেয়। স্বাস্থ্য, ওই যে সেই মানে সুস্বাস্থ্যই সকল সুখের মূল, হ্যাঁ, জি এরা স্যার। কিন্তু সেটাকে কি করে, সেটাকে তারা স্বীকার করে, এবং সেই অনুযায়ী তারা রাষ্ট্রীয় ব্যয় এই স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য সোশ্যাল সেক্টরের কথা যে বলা হলো সেগুলোতে তারা বিনিয়োগ করে অনেক বেশি, যে কারণে তারা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এগোনো। এর দ্বিতীয় গ্রুপটা হলো হাই লেভেল অফ ডেভেলপমেন্ট, মানে হচ্ছে যে আহ, যেটা কিনা প্রথমটা ছিল ভেরি হাই, তো মানে জি স্যার। অধিক উন্নত দেশ, আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে উন্নত দেশ। হ্যাঁ, সেটা কি, যে 0.702 থেকে 0.801 এর মধ্যে যে সব দেশের স্কোর, সেগুলো হচ্ছে উন্নত দেশের পর্যায়ে পড়ে, এবং 56টা দেশ হচ্ছে এই উন্নত দেশের ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবং এইসব দেশ সুশাসনের দিকে প্রায়োরিটি দেয়, এবং সোশ্যাল সেক্টরে তারা অনেক বেশি কি করেন, মানে রাষ্ট্রীয় বিনিয়োগ করে আর কি, হ্যাঁ, জি স্যার। রাষ্ট্রীয় খরচ করে এটা। আর মধ্যম উন্নত দেশ রয়েছে যেগুলো কিনা 0.555 থেকে 0.702 এর মধ্যে স্কোর, যেসব দেশের এরকম 39টা কান্ট্রি আছে। এদের একটা কমন বৈশিষ্ট্য আছে কয়েকটা, সেগুলো যেমন দেখা গেছে যে এরা, এই দেশগুলো মূলত হচ্ছে আগের ইউরোপের বিভিন্ন দেশের কলোনি ছিল, জি উপনিবেশ স্যার। ছিল, ঠিক আছে, এবং রাজনৈতিকভাবে অনেকটা অস্থিতিশীল, কখনো ভালো থাকে কখনো অস্থির হয়ে যায়, ঠিক আছে, এরকম। এবং এইসব দেশে সামাজিক ডাইভার্সিটি, বিভিন্নতা অনেক বেশি, জি বিভিন্ন স্যার। জাতি গোষ্ঠীর মানুষ বাস করে, এবং তারা অনেকেই মানে বিভিন্ন জাতিতে, একটা রাষ্ট্র কিন্তু জাতিতে জাতিতে গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভক্ত, জি হ্যাঁ, স্যার। ঠিক আছে। তো এরকম, এবং ওই রাষ্ট্র সামাজিক খাতে, হ্যাঁ, জনকল্যাণ খাতে, সামাজিক খাতে অনেকটা কম বিনিয়োগ করে, ব্যয় আচ্ছা। করে, জি স্যার। ঠিক আছে। এইসব দেশের বৈশিষ্ট্য হচ্ছে এরকম। আর যেগুলোকে মানে অনুন্নত দেশ বলা যায়, অথবা একেবারেই কম উন্নত দেশ, তারা হচ্ছে 0 থেকে 0.555 যে স্কোর আছে, এর মধ্যে যেসব এরকম 44টা কান্ট্রি আছে বর্তমানে আর কি। এবং সেগুলোতে দেখো সবসময়
সবসময় না হোক অনবরত এই রাজনৈতিক কি দুর্যোগ লেগে থাকে, মারামারি কাটাকাটি খুনোখুনি লেগে থাকে, পলিটিক্যাল ওই আগের আগের ক্ষেত্রে বলা হয়েছে যে পলিটিক্যালি কি ইনস্টেবিলিটি তাদের বেশি, মানে তারা কম স্থিতিশীল বা অধিক কি অস্থিতিশীল, ঠিক আছে। আর এটা হলো মানে টার্মোয়েল, মানে হচ্ছে রাজনৈতিক কি অস্থিরতা, সবসময় অস্থিরতা লেগে থাকে ওই সব দেশগুলোতে, হ্যাঁ। সামাজিক ভাবেও কি নেই, মানে সামাজিক ভাবেও বা সামাজিক কাঠামোতে অস্থিরতা বিরাজ করে, হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, কেউ কারো কথা মানে না, শোনেন, এরকম একটা ব্যাপার। জি স্যার, তারপর চেইন অফ হচ্ছে কমান্ডটা কম। চেইন অফ কমান্ড নেই, হ্যাঁ। সোসাইটিতে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে সবসময় ঝগড়াঝাটিতে লেগে থাকে, মারামারিতে লেগে থাকে, এরকম। এর থেকেও বড় সমস্যা আছে কোন কোন দেশে, যে গৃহযুদ্ধ লেগে আছে, বিশেষ করে জি স্যার। আফ্রিকার অনেক দেশে থাকে, আছে, হ্যাঁ। ফেমিন থাকে, মহামারী লেগে থাকে নানান রকমের, ঠিক আছে। এবং প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত, যে ওইসব দেশের মানুষ, এগুলো হচ্ছে কমন আর কি, কমন ফ্যাক্টর। তো এখন আমরা, তোমার কি মনে হয় যে মোটামুটি ভাবে কি আহ, আমরা কি বাহ স্যার। বুঝতে পেরেছি কিনা যে আসলে মানে জি স্যার, অবশ্যই স্যার। ডেভেলপমেন্টের? এতদিন দেখা হ্যাঁ। গেছে স্যার মানব উন্নয়ন সূচক নিয়ে শুধুমাত্র হই হুল্লোড়ই করতাম শুধু হুম। শুধু, বাট আজকের মূলত স্যার এইটার ফিলোসফিক্যাল বিষয়টা, মূল বিষয়টা বুঝতে পেরেছি স্যার। স্যার আপনাকে অসংখ্য আমরা ধন্যবাদ। তো খুব সংক্ষেপে আলাপ করলাম, আহ, আর এটা তো আসলে এত সংক্ষেপে এইভাবে বোঝা খুব কঠিন, হ্যাঁ। আর আমি নিজেও এতটা কি নয় এই বিষয়ে, আমি খুব একটা স্যার জানাশোনা তারপর আপনি মানুষ স্যার না, খুব হ্যাঁ। চমৎকার করে স্যার আমাদের ঠিক আছে, সামনে উপস্থাপন করছেন স্যার জিনিসগুলো। স্যার আপনাকে ধন্যবাদ স্যার। তোমাকে ধন্যবাদ, তুমি সঙ্গ দিয়েছো আমাকে, হ্যাঁ, এই জন্য। জি স্যার, ইটস নট এনাফ টু গিভ ইউ থ্যাঙ্কস স্যার।